আজকের গল্প আমাদের শুরু হয় চক্রবর্তী ম্যানশনে। দীর্ঘ 3 থেকে 4 মাস ধরে আলোক রঞ্জন চক্রবর্তী তার হিসেবের গরমিল দেখতে পাচ্ছে, কিন্তু কোথায় সেই গন্ডগোল হচ্ছে সেটা তিনি কিছুতেই বুঝতে পারছেন না। তাই এবার তিনি সমস্ত কিছু নিজে দেখে সেই গন্ডগোল কোথায় হচ্ছে তা ধরতে পারেন। তারপরে তিনি প্রীতমকে ডেকে পাঠান। প্রীতম হলো আলোক রঞ্জন চক্রবর্তীর সবসময়ের সঙ্গী। মোট কথা বলতে পারেন প্রীতমই আলোক রঞ্জন বাবুর সবকিছু টাকা পয়সার হিসাব দেখে রাখে। সাথে আলোক রঞ্জন বাবুর কখন কি খাবার খেতে হবে, কখন কি ওষুধ খেতে হবে, এইসবের খেয়াল রাখতো প্রীতম। কিন্তু এই 3-4 মাস হিসেবের খাতায় গরমিল দেখতে পেয়ে প্রীতমকে অফিস বাদ দিয়ে বাড়িতেই আলোক রঞ্জন ডেকে পাঠান। কারণ তিনি মনে করেছেন যে যদি এসবের পিছনে সত্যি প্রীতমের হাত থেকে থাকে তাহলে সেই খবর বাইরে শোনানো ঠিক হবে না। তাই তিনি আজ অফিসে না গিয়ে প্রীতমকে বাড়িতেই ডেকে পাঠান। আলোক রঞ্জন বাবুর একটা মাঝারি মাপের কোম্পানি আছে। সেই কোম্পানি খুব একটা ছোটও নয়, আবার খুব একটা বড়ও নয়। প্রীতম এসে আলোক রঞ্জন বাবুকে জিজ্ঞেস করে উঠল, স্যার, আজ আপনি অফিস না গিয়ে আমাকে কেন ডেকে পাঠিয়েছেন? কোনো অসুবিধা হয়েছে স্যার? অসুবিধা তো একটা হয়েছেই। কি অসুবিধা স্যার? আসলে 3-4 মাস ধরে আমি হিসাব খাতায় গরমিল দেখতে পাচ্ছি। তুমি কি কিছু জানো? কথাটি শোনা মাত্রই প্রীতমের মুখের চেহারা কেমন যেন একটু বদলে গেল। আলোক রঞ্জন বাবু তা খেয়ালও করল। তারপর আলোক রঞ্জন বাবু প্রীতমের কাছে এসে বলে উঠল, আমি জানি প্রীতম, হিসাব খাতায় গরমিলটা তুমি করেছো, তবুও আমি তোমাকে পুলিশে দিব না। আমি তোমার বদনাম চাই না। আলোক রঞ্জন বাবুর কথা শুনে প্রীতম আলোক রঞ্জন বাবুর পায়ে ধরে বলতে লাগলো, আমাকে ক্ষমা করবেন স্যার, আমি অনেক বড় ভুল কাজ করে ফেলেছি। এবারের মতো ক্ষমা করে দিন, আর জীবনে এমন কাজ আমি করব না। না প্রীতম, আর সেটা হয় না। তোমাকে আমি পুলিশে দিচ্ছি না, কারণ এখান থেকে যদি তুমি চোর বদনাম নিয়ে বাইরে যাও তাহলে তোমাকে কেউ কাজ দিবে না। তাই আমি বলছি, এবার তুমি যেখানেই কাজ করবে সেখানেই সততার সাথে কাজ করো। কিন্তু তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি আর তোমাকে আমার কাছে রাখতে পারবো না। আলোক রঞ্জন বাবুর কথা শুনে প্রীতম অনেক কাঁদতে থাকে। সেভাবে সামান্য লাভের জন্য যে সে এত বড় একটা ভুল করে বসবে সেটা সে নিজেও বুঝতে পারেনি। প্রীতম তার নিজের কৃতকর্মের জন্য খুবই লজ্জিত, আর মাথা নিচু করে চক্রবর্তী ম্যানশন থেকে বেরিয়ে যায়। আর ঠিক এমন সময় হাজির হয় রহিম চাচা। রহিম চাচা ভিতরে এসে আলোক রঞ্জন বাবুকে জিজ্ঞেস করে, কি হয়েছে সাহেব? প্রথমে আলোক রঞ্জন বাবু কিছুই বলতে চাইছিলেন না, তবে তিনি পরে বলে উঠলেন, আচ্ছা রহিম, তোমার কাছে জানা চেনা কম বয়সী ছেলে আছে যে আমার খেয়াল রাখবে? বুঝতেই তো পারছো আমার বয়স হয়েছে, কখন কি ওষুধ খেতে হবে তা আমি প্রায় সময় ভুলেই যাই। তাহলে এমন একজন ছেলে পাশে থাকলে আমাকে মনে করিয়ে দিবে ওষুধ খাওয়ার কথা। সব শুনে রহিম চাচা বলে উঠল, আসলে সাহেব, আমিও আপনাকে একটা কথা বলতে এসেছিলাম। কি কথা? আসলে সাহেব, আমি তো দেশের বাড়ি গিয়েছিলাম, তো সেখানে গিয়ে দেখলাম আমার ছোটোবেলার বন্ধু অশোকের শরীর খুব খারাপ, হার্টে প্রেসমেকার বসিয়েছে, তার উপর আছে দামি দামি ওষুধের খরচ। তাই ভাবছিলাম অশোক ছেলেটা যদি একটা কাজের ব্যবস্থা করে দিতে পারি তাহলে আমার বড়ই ভালো লাগতো। রহিম চাচার বাড়ি মুর্শিদাবাদে। সংসারের খরচ বহন করার জন্য তিনি আলোক রঞ্জন বাবুর কাছে পাহারাদারের কাজ করেন। রহিম চাচা আলোক রঞ্জন বাবুর কাছে আজ 20 বছর ধরে কাজ করছে। কোনো দিন কোনো কিছুই অভিযোগ তিনি করতে দেননি। তাই আলোক রঞ্জন বাবু রহিম চাচাকে অনেক বিশ্বাস করে। তাই নিজের সব সময় দেখাশোনা করার জন্য একজন বিশ্বস্ত লোক খুঁজছেন আলোক রঞ্জন বাবু। রহিম চাচার কথা শুনে তাই আলোক রঞ্জন বাবু বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ রহিম, তুমি তোমার বন্ধুর ছেলেকে এখানে ডেকে নাও, তার কাজের ব্যবস্থা আমি করে দিব। অনেক অনেক ধন্যবাদ আপনাকে সাহেব। বন্ধুদের কিছুটা উপকার করতে পারলেও নিজেকে অনেক ধন্য বলে মনে হবে। আমি আজই খবর পাঠাচ্ছি গ্রামে। এই বলে রহিম চাচা বেরিয়ে গেল। আলোক রঞ্জন বাবু রহিম চাচাকে এতটা খুশি হতে দেখে নিজেও খুব খুশি হলেন। আর তখনই আলোক রঞ্জন বাবুকে তার স্ত্রী সিজলা ডেকে উঠলেন। আলোক রঞ্জন বাবু স্ত্রীর ডাক শুনে ঘরে গেলেন। সেখানে ওনার স্ত্রী ওনাকে বলেন, বলি, কখন থেকে আমি ডাকছি? সকালের ঔষধ আছে, জল খাবার খেয়ে ঔষধগুলো তো খেতে হবে নাকি? আমি বাড়িতে না হয় মনে করে দেই, কিন্তু অফিসে কে মনে করাবে?
স্ত্রীর কথা শুনে আলোকরঞ্জন বাবু মুখে এক টুকরো হাসি ফুটিয়ে বলেন, গিন্নি, তোমাকে আর আমার ওষুধ খাওয়ানোর চিন্তা করতে হবে না, তার জন্য আমি একটা লোক ব্যবস্থা করেছি। আলোকরঞ্জন বাবুর কথা শুনে সিজলা দেবীর মুখের হাসি ফুটে উঠল। তবে তিনি খুশি হয়ে বললেন, এ তো খুব ভালো কথা, তবে বিশ্বস্ত লোক তো? হ্যাঁ হ্যাঁ, একেবারে বিশ্বস্ত লোক। যখন রহিম বলেছে তখন বিশ্বাস করা যায়। আচ্ছা, তাহলে কি সে রহিমদার গ্রামের লোক? হ্যাঁ, সে রহিমের গ্রামের ছেলে, তার বন্ধুর ছেলে। আচ্ছা বেশ, তাহলে তো খুব ভালোই হয়। অন্যদিকে আলোকরঞ্জন বাবুর কাছে খবরটা শুনে রহিম তার গ্রামের বন্ধু অশোককে ফোন করে আর বলে, অশোক, তোর ছেলের একটা কাজের ব্যবস্থা আমি করেছি, আর চিন্তা নেই তোর। তুই যত তাড়াতাড়ি সম্ভব রামুকে শহরে পাঠিয়ে দে। আমি ঠিকানা বলে দিচ্ছি, সেই মতো চলে আসতে বলবি। পারলে আজই তোকে পাঠিয়ে দে। ছোটবেলার বন্ধু রহিমের কথা শুনে অশোকবাবু খুব খুশি হয়ে উঠল। আমি খুব খুশি হয়েছি। আমি আজই রামুকে শহরে পাঠিয়ে দিচ্ছি, তুই চিন্তা করিস না। তবে একটাই চিন্তা আমার, তুই আমার রামুকে দেখে রাখিস। বড় সোজা সরল মানুষ, শহরের মার পেঁয়াজে সে বোঝে না। আমি জানি সব, তুই চিন্তা করিস না। আমি তো রামুকে এখানে দেখেই রাখবো। তুই যত তাড়াতাড়ি সম্ভব রামুকে শহরে পাঠিয়ে দে। আমি রামুর সাথে কথা বলে ওকে পাঠিয়ে দিচ্ছি। তারপর অশোকবাবু রামুর সাথে কথা বলে রামুকে শহরে পাঠিয়ে দেয়। অন্যদিকে অনুভব, আজকে তোর সাথে অনেক বড় একটা মিটিং আছে। আমি জানি নিলয়, আমি আমার কাজের সম্বন্ধে সব কিছুই মনে রাখি। তুই বরং বেরিয়ে যা, আমি 2 মিনিটে তৈরি হয়ে আসছি। ঠিক আছে, আমি তোর জন্য অপেক্ষা করছি। আমি তোর সাথেই যাব। আমি বললাম তো নিলয়, তুই বেরিয়ে যা, মিটিংয়ের ব্যবস্থা কর, আমি আসতেছি। অনুভবের কথা শুনে নিলয় তার দ্বিমত করল না, কারণ নিলয় খুব ভালো করেই জানে যে অনুভবের মুখে মুখে তর্ক করা অনুভব কিছুতেই পছন্দ করে না। তাই নিলয় অনুভবকে জানিয়ে অফিসের জন্য বেরিয়ে যায়। নিলয় হলো অনুভবের বেস্ট ফ্রেন্ড। খুব ছোটবেলা থেকেই তারা একসাথে আছে, আর তারা একসাথে অনুভবের কোম্পানি দেখাশোনা করে। এবারে আমরা জেনে নিই গল্পের হিরোর ব্যাপারে। আমাদের গল্পের হিরোর নাম অনুভব চ্যাটার্জি। তিনি একজন নামকরা বিজনেসম্যান। শহরে ওনাকে সবাই এক ডাকে চেনে। এত অল্প বয়সে এত বড় একজন সফল বিজনেসম্যান হয়ে ওঠার পেছনে ওনার অগাধ পরিশ্রম আছে। ছোটবেলায় অনুভব তার বাবার সাথে শহরে আসে ঘুরতে, তারপর হারিয়ে যায়। তারপর রাস্তাতেই অনুভবের সময় কেটেছে। তখন থেকে অনুভব একা। ছোটবেলা থেকেই সে লড়াই করেই বেঁচেছে। তারপর বড় হয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে। এত বড় একজন সফল বিজনেসম্যান, কিন্তু অনুভব কোনোদিন আজ পর্যন্ত কোনো টিভি চ্যানেলের লোকেদের কাছে নিজের সফলতার ইন্টারভিউ দেননি। তাই ওনার ছবি আজ পর্যন্ত কোনো খবরের কাগজে বা কোনো ম্যাগাজিনে বেরোয়নি। তাই স্বভাবতই ওনাকে কেউ কাছ থেকে দেখলেও চিনতে পারবে না যে উনি হলেন শহরের সব থেকে নামকরা বিজনেসম্যান অনুভব চ্যাটার্জি। আর অনুভব নিজের প্রশংসা শুনতে পছন্দ করে না। 6 ফুট উচ্চতার সুঠাম দেহের অধিকারী আমাদের হিরো। গায়ের রং উজ্জ্বল ফর্সা। যে কোনো টিভি সিরিয়ালের অভিনেতাদের তিনি এক ঝটকায় হারিয়ে দিতে পারেন নিজের সৌন্দর্যের কাছে। অনুভবের কোম্পানির নাম হলো চ্যাটার্জি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। শহরের সবাই অনুভবকে তার কোম্পানির নামেই চেনে। পার্সোনাল ভাবে উনি কারোর সাথে কোনো কথা বলেন না। অন্যান্য ব্যবসায়ীদের সাথে, এমনকি নিজের অফিসের কলিগদের কাছে অনুভব একজন রাগী মানুষ হিসেবে পরিচিত, কারণ তিনি কোনো কাজে গাফিলতি পছন্দ করেন না। সময়ের কাজ সময় মতো করতেই পছন্দ করেন, আর সেটা যেমন নিজের ক্ষেত্রে তেমনই অপরজনেরও ক্ষেত্রে। তাড়াতাড়ি তৈরি হতে থাকে অনুভব। পরনে তার দামি স্যুট আর তার সাথে মানানসই ব্লেজার, হাতে নামি কোম্পানির দামি ওয়াচ। অনুভব সবকিছুই নিখুঁতভাবে করতে পছন্দ করেন। তবে এই কথা ঠিক, অনুভব নিজের জীবনে শত্রুদের সংখ্যা কম নয়। অনুভব যেমন তার শত্রুদের ভুলে যায় না, তেমনি জীবনে কেউ ছোট থেকে ছোট উপকার করলে তাকেও সে ভুলে যায় না। সময় আসলে অনুভব তার উপকারের দাম নিজের প্রাণ দিয়েও দিতে পারে। এই কথা তার ব্যবসায়ী মহলে অনেকেই জানে। সবাই এটাও জানে যে অনুভবের সাথে শত্রুতা করে কোনো দিন কেউ ছাড় পাবে না। তবে
তাই বলে যে অনুভবের শত্রুর সংখ্যা কম আছে সে কথা নয়। এত কম বয়সে এত বড় একজন সফল বিজনেসম্যান হওয়ার জন্য অনুভবের পেছনে অনেক শত্রু আছে। সামনে তারা অনুভবের বন্ধুর মতো ব্যবহার করলেও পেছনে পেছনে অনুভবের ক্ষতি করতেই তারা বেশি চেষ্টা করে, আর সেই ব্যাপারে অনুভব অবগত। তাড়াতাড়ি করে তৈরি হয় অনুভব, নিজের গাড়ি নিয়ে নিজের অফিসের দিকে রওনা হয়। বেশ কিছুক্ষণ গাড়ি চালানোর পর অনুভব বুঝতে পারে যে তার গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে। রাস্তায় তখন অনেক লোক। এমন অবস্থায় অনুভব কি করবে সেটাই বুঝতে পারে না। একটা ব্রিজের কাছে এসে অনুভব তার গাড়ির নিয়ন্ত্রণ একেবারে হারিয়ে ফেলে। কি করবে সে বুঝতে পারছে না। এমন সময় গাড়ির স্পিড আরো দ্বিগুণ বেড়ে যায়। অনুভব গাড়ির উপর নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের উপর থেকে পড়ে যাবে। এমন সময় গাড়িটা এসে ব্রিজের ধারে আটকে যায়। অনুভবের সাহায্যের জন্য অনেককে ডাকলেও কেউ অনুভবকে সাহায্য করতে চায় না। আস্তে আস্তে গাড়িটা ব্রিজের নিচের দিকে এগোতে থাকে, আর একটু হলেই গাড়িটা নিচে পড়ে যাবে। এমন সময় একজোড়া শক্তপোক্ত হাত অনুভবকে টেনে ধরে। তারপর নিচের শরীরের সব শক্তি দিয়ে অনুভবকে গাড়ি থেকে টেনে বের করে। অনুভব গাড়ি থেকে বেরিয়ে যখন সেই সাহায্য করা মানুষটিকে ধন্যবাদ দিতে যাবে, তখন তাকে দেখে অনুভব তার মুখের ভাষা হারিয়ে ফেলে। অনুভব একেবারেই অবাক। অনুভব ভাবে এটা কি করে সম্ভব। সাথে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিও খুবই অবাক। দুজনে দুজনের দিকে তাকিয়ে আছে অবাক হয়ে। এমন সময় অনুভব বলে উঠল, এটা আমি কি দেখছি? আমি কি স্বপ্ন দেখছি? আমি তো বিশ্বাসই করতে পারছি না যে তুমি একেবারে আমার মতন দেখতে। এটা কি সত্যি কোনো স্বপ্ন? না না সাহেব, এটা কোনো স্বপ্ন নয়, এটা একেবারেই সত্যি। কিন্তু আমিও তো আপনাকে দেখে একেবারেই অবাক। এটাও সম্ভব? এই একেবারেই আমাকে আপনি দিয়ে কথা বলবেন না। আমার তো মনে হয় আপনাদের বয়সও এক হবে। তাহলে আপনি কেন তুমি দিয়ে কথা বলতে পারো? আচ্ছা, তোমার নাম কি? শহরে এসেই প্রথম যে মানুষটির সাথে পরিচয় হলো রামুর, আর সেই মানুষটি এতটা ভালো হবে রামু সেটা জানতো না। রামু জানে যে শহরের লোকজন ভালো না, তবে সবাই একরকম না। রামু অনুভবের ব্যবহারে খুবই খুশি হয়ে বলে উঠল, আমার নাম রামু চ্যাটার্জি, আমি এখানে কাজের জন্য এসেছি। আচ্ছা আচ্ছা, এটা খুব ভালো খবর। আচ্ছা, আরেকটা কথা। অনুভব কথা বলতে বলতেই দেখলো তার পকেটের ফোনটা বেজে চলেছে। হাতে নিয়ে দেখলো তাতে নিলয় ফোন করেছে। তাই তাড়াহুড়ো করে অনুভব ফোনটা রেখে রামুকে জিজ্ঞাসা করলো, তুমি এখানে কোথায় কাজের জন্য এসেছো আমাকে একটু বলবে? আর যদি তোমার ফোন নাম্বারটা দিতে। আমার তো ফোন নেই, তাহলে নাম্বার কোথা থেকে দিব? সব শুনে অনুভব বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এটা বলো যে তুমি কলকাতায় কার কাছে কাজের জন্য এসেছো। যদি সম্ভব হয় পরে আমি তোমার সাথে যোগাযোগ করে যেতে পারি। আমি তো চক্রবর্তী অ্যান্ড কোম্পানিতে আলোক রঞ্জন বাবুর বাড়িতে কাজের জন্য এসেছি। সব শুনে অনুভব বলে উঠল, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এবার যাও, আমি পরে তোমার সাথে দেখা করব। এই বলে রামু অনুভবকে জানিয়ে নিজের কাজের দিকে পা বাড়িয়ে গেল। আর অনুভব পকেট থেকে ফোন বের করে নিলয়কে ফোন করে বলল, নিলয়, আজ আর কোনো মিটিং হবে না, ওটা বন্ধ করে দিস। আমার পক্ষে এখন অফিসে যাওয়া সম্ভব। সব শুনে নিলয় বলে উঠল, কি হয়েছে? আর তুই এভাবে কথা বলছিস কেন? না না, আসলে রাস্তায় আস্তে আস্তে আমার একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি বাড়ি ফিরে যাচ্ছি। আমি ঠিক আছি, তুই মিটিং বন্ধ করে বাড়ি আয়। আমার গাড়ির অবস্থা ভালো না। তুই তুই আয়, আমি অপেক্ষা করছি। কোনো তাড়াহুড়ো করতে হবে না। অনুভবের অ্যাক্সিডেন্ট হয়েছে কথাটা শুনে নিলয় খুবই চিন্তিত হয়ে ওঠে আর বলে। এরপর অনুভব ফোন কেটে দেয়। নিলয় অফিসে আজ কোনো মিটিং হবে না সেটা জানিয়ে দিয়ে অফিস থেকে বেরিয়ে পড়ে। এদিকে অনুভব নিলয়ের সাথে ফোনে কথা বলতে বলতেই পিছনে ফিরে কারো চিৎকার শুনে সেখানে দাঁড়িয়ে পড়ে। অন্যদিকে সকাল গড়িয়ে বিকেল হয়ে গেলে রামুর কোনো খবর না পেয়ে অশোকবাবু খুব চিন্তিত হয়ে পড়ে। তারপর তার বন্ধু রহিমকে ফোন করলে রহিম জানায় যে রামু এখনো তার সাহেবের বাড়িতে এসে পৌঁছয়নি। এই খবরটা শুনে অশোকবাবুর খুব চিন্তা হয়। আর এমন সময় রামু রহিম চাচাকে বলে উঠল, রহিম চাচা, আমি এসে গেছি। রহিম চাচা ফোনে কথা বলতে বলতে এবার নিজের ঘাড় ঘুরিয়ে দেখে তার সামনে রামু দাঁড়িয়ে আছে।
তাকে দেখে রহিম চাচা ফোনে থাকা নিজের বন্ধু অশোককে জানিয়ে দেয় যে রামু তার কাছে চলে এসেছে। এই খবর শুনে অশোকবাবু চিন্তামুক্ত হয়। তারপর রহিম চাচা রামুকে নিয়ে গিয়ে আলোক রঞ্জন সাহেবের সাথে পরিচয় করিয়ে দেন। প্রথম পরিচয়ে আলোক রঞ্জন রামুকে বেশ ভালোই মনে হলো। অনেকটা রাস্তায় এসেছে তাই রামু বলে উঠল, বড়বাবু, আপনাদের এখানে পুকুরটা কোথায়? আলোক রঞ্জন বাবু রামুর কথা শুনে খুবই অবাক হলেন আর জিজ্ঞাসা করলেন, পুকুর নিয়ে কি করবে রামু? আসলে বড়বাবু, অনেকটা রাস্তা এসেছি তো, আর এখানে গ্রামের তুলনায় গরমও খুব, তাই ভাবছিলাম যদি একটু স্নানটা সেরে নেওয়া যেত তাহলে বড়ই ভালো হতো। রামুর কথা শুনে আলোক রঞ্জন বাবু বলে উঠলেন, আচ্ছা এই ব্যাপার, কিন্তু রামু আমাদের এখানে পুকুর নেই। তাহলে বড়বাবু, আপনারা সবাই কোথায় আর কেমন করে স্নান করেন? আলোক রঞ্জন বাবু আবার হেসে উঠে বললেন, এখানে সবাই বাথরুমে স্নান করে। দাঁড়াও, আমি শিবুকে ডেকে দিচ্ছি, সে তোমাকে বাথরুমে নিয়ে যাবে। তারপর আলোক রঞ্জন বাবু তাদের ঘরের একজন কাজের লোক শিবুকে ডাকে, আর শিবু তখন রামুকে নিয়ে বাথরুমে যায়। সেখানে গিয়ে শিবু রামুকে সব দেখাতে থাকে যে এটাই বাথরুম, এখানে স্নান করতে হবে। সব থেকে শেষে বাথটাব দেখে রামু জিজ্ঞেস করে, এটা কি কি টক? টাব না, ওটা বাথটাব। ওখানে বসে মানুষ স্নান করে, সাবান মাখে। সাবান মাখার জন্য আমাকে ওখানে বসতে হবে? কেন, দাঁড়িয়ে সাবান মাখা যাবে না? কেন যাবে না? সে তোমার ইচ্ছে হলে ওটাতে বসে সাবান মাখতে পারো, আর না হলে তোমার যেমন ইচ্ছে তেমন করে স্নান করতে পারো। তাহলে আমি দাঁড়িয়েই সাবান মাখবো, এইসবের আমার দরকার নেই। আর এদিকে শোনো, এখানে তুমি কল খুললে জল পড়বে। শিবু সবকিছু দেখিয়ে বাইরে চলে আসে। তারপর খাবার টেবিলে রামু দেখে সবাই কেমন যেন চামচ দিয়ে খাবার খাচ্ছে, কিন্তু রামুর তো এসবে অভ্যেস নেই। তাই রামু জিজ্ঞেস করে, এইভাবে খাবার খেতে হবে? কেন, হাত দিয়ে খাবার খাওয়া যাবে না? আমার তো মনে হয় এটাতে খাবারই শুধু খাওয়া হবে, মন আর ভরবে না। আমাদের গ্রামে মাটিতে বসে হাত দিয়ে তরকারি সবজি সব দিয়ে মেখে খাওয়ার মধ্যে যে তৃপ্তি আছে, তা তো এই কাঁটা চামচ দিয়ে খাবার খেয়েও কোনো শান্তি নেই। আলোক রঞ্জন বাবু রামুর কথা শুনে বুঝতে পারলেন রামু শহরের আদব কায়দা কিছুই জানে না, বড়ই সহজ সরল মানুষ। কিছুক্ষণের মধ্যেই আলোক রঞ্জন বাবুর মন জয় করে নেন রামু। এমনই একদিন রামু ফোন নিয়ে কাউকে বলতে থাকে, নিলয়, আমি জানতে চাই যে আমার গাড়ির ব্রেক ফেল কিভাবে হয়েছিল। গাড়ির ব্রেক ফেল করা হয়েছিল, আর আমি তোকে খুঁজেও বের করছি, তারপর পুলিশের হাতে তুলে দিয়েছি। ঠিক আছে। তারপর আস্তে আস্তে রামু আলোক রঞ্জন বাবুর খুব প্রিয় একজন মানুষ হয়ে উঠতে থাকে। রামু আলোক রঞ্জন বাবুর সব খেয়াল রাখত। আস্তে আস্তে রামু শহরের আদব কায়দা শিখতে থাকে। ঘরে বাইরে আলোক রঞ্জন বাবুর খুব খেয়াল রাখেন, কখন কি ওষুধ খাবে, কখন কি খাবার খাবে, সবকিছুই খেয়াল রাখতে থাকে। আর যেটা আলোক রঞ্জন বাবুর খুব ভালো লাগে, 1 মাস যেতে না যেতেই আলোক রঞ্জন বাবু রামুর বেতন বাড়িয়ে দেয়, আর সেই সব টাকা রামু তার বাড়িতে পৌঁছে দেয়। অশোক বাবুও খুব খুশি হন। এভাবেই চলতে থাকে দিন। এমনই একদিন সকালে ঘুম থেকে উঠে রামু সবাইকে খুব ব্যস্ত দেখে আলোক রঞ্জন বাবুকে জিজ্ঞেস করেন, বাবু, আজ সবাই এত ব্যস্ত কেন? বাড়িতে কেউ আসবে বুঝি? আলোক রঞ্জন বাবু রামুর কথা শুনে মুখে একটু হাসি ফুটিয়ে হ্যাঁ, আসবে তো, আর তার জন্যই তো সবাই এত ব্যস্ত। আলোক রঞ্জন বাবুর কথা শুনে রামু অবাক হয়ে আলোক রঞ্জন বাবুর দিকে তাকিয়ে থাকে, আর তাতে আলোক রঞ্জন বাবু বলে উঠল, রামু, এত চিন্তা করার কিছু নেই, আমার মেয়ে আসবে। মেয়ের কথা শুনে রামু খুব অবাক হলো, কারণ এতগুলো দিন সে আলোক রঞ্জন বাবুর বাড়িতে এসেছে, কিন্তু রামু কোনোদিনই আলোক রঞ্জন বাবুর কোনো মেয়ে আছে সে কথা তো সে জানতে পারেনি। তাই রামু খুব অবাক হয়। বেলা বাড়ার সাথে সাথে ঘরের দরজা বেলের শব্দে রামুর তার হাতের কাজ মিটিয়ে দরজা খুলতে যায়, আর দরজা খুলে দেখে তার সামনে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। সেই মেয়েটি পা থেকে মাথা পর্যন্ত রামুর দিকে একবার তাকিয়ে দেখলো, তারপর খুব রাগী গলায় বলে উঠল, পাপা, মাম্মা, তোমরা কোথায়? বাইরে বেরিয়ে এসো। মেয়ের গলার আওয়াজ শুনতে পেয়ে আলোক রঞ্জন বাবু আর সিজলা দেবী নিজেদের ঘর থেকে বেরিয়ে এলেন, আর দরজার কাছে এসে নিজেদের মেয়েকে দেখে সিজলা দেবীর চোখ জলে ভরে আসে। সে ছুটতে তার মেয়ের কাছে চলে যায় আর মেয়েকে জড়িয়ে ধরে।
আর চোখে জল নিয়ে বলে উঠল, এতদিন পর তোর আমাদের কথা মনে পড়লো? মায়ের এমন আবেগী কণ্ঠে কথা শুনে স্নিগ্ধা বলে উঠে, মাম্মা, আমি বাইরে গিয়েছিলাম পড়াশোনা করতে, এখন আমার পড়াশোনা শেষ হয়েছে, তাই আমি ফিরে এসেছি। মেয়ের এমন রূঢ় গলায় কথা শুনে আলোক রঞ্জন বাবু কিছুটা অবাক হলেন, কারণ তার মেয়ে কোনোদিনই এমন ভাবে কথা বলতো না কারোর সাথে। অতীতে মেয়ের ভালো পড়াশোনার জন্য আলোক রঞ্জন বাবু তাদের মেয়েকে দূরে পাঠিয়েছিলেন। সেদিন স্নিগ্ধা তার মাকে ছেড়ে যেতে রাজি হয়নি, অনেকটা জোর জবরদস্তি করেই আলোক রঞ্জন বাবু স্নিগ্ধাকে বাইরে পড়তে পাঠিয়েছিলেন। হয়তো এইভাবে মা বাবার থেকে দূরে থাকতে থাকতে স্নিগ্ধার ব্যবহার এমন হয়ে গেছে, তাই সে সবাইকে দেখে কেমন আছো সেই সব কথা জিজ্ঞাসা না করেই নিজের রুমে চলে যায়। ব্যাপারটায় আলোক রঞ্জন বাবুর সাথে শীতলা দেবীও খুব অবাক হয়, কিন্তু তখন তারা স্নিগ্ধাকে কিছুই বলল না। তারপর 2 বার শীতলা দেবী স্নিগ্ধাকে তার রুমে ডাকতে গেলেও স্নিগ্ধা তার রুম থেকে বেরিয়ে আসে না। এরপর দুপুরবেলায় আবার শীতলা দেবী স্নিগ্ধাকে খাবারের জন্য ডাকতে যায়। স্নিগ্ধাকে এবার 2 বার ডাকার পরে রুম থেকে স্নিগ্ধা বেরিয়ে আসে আর তার মায়ের সাথে কোনো কথা না বলে খাবার টেবিলে খেতে বসে যায়। রামু ও স্নিগ্ধার ব্যবহার দেখে খুব অবাক হয়। এইভাবেই 2 দিন কেটে যাওয়ার পর একদিন আলোক রঞ্জন বাবু তার মেয়ে স্নিগ্ধার সাথে কথা বলতে আসে। যদিও স্নিগ্ধা কথা বলতে রাজি ছিল না, তবুও তার বাবার জোরাজোরিতে কথা বলে। আর তখন আলোক রঞ্জন বাবু বলে যে, স্নিগ্ধা, কি হয়েছে তোর? তোর ব্যবহার আমাদের কাছে সত্যি আশ্চর্যের। এমন পরিবর্তন এর কারণ আমরা জানতে পারি কি? স্নিগ্ধা তার বাবার কথা শুনে মুখে একটু তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে বলে উঠল, এটা তুমি বলছো পাপা? তুমি? তা তুমি কি জানতে চাও? মেয়ের এমন কথা শুনে আলোক রঞ্জন বাবু খুবই অবাক হন। তিনি অবাক চোখে স্নিগ্ধার দিকে তাকিয়ে থাকেন। তখন স্নিগ্ধা বলে উঠল, কেন পাপা, আমি তো ঠিকই আছি, আর তোমাদের ইচ্ছে মতো আমি বাইরে থেকে পড়াশোনা করেও ফিরেছি, তাহলে এখন তোমার অসুবিধাটা কোথায়? আলোক রঞ্জন বাবু বুঝতে পারলেন মেয়েকে এভাবে জোর করে পড়াশোনার জন্য বাইরে পাঠিয়ে দেওয়ায় স্নিগ্ধার মনে অনেকখানি অভিমান জমা হয়েছে, আর তা একদিনে যাবার সম্ভব নয়। তাই তিনি আর কোনো কথা না বাড়িয়ে স্নিগ্ধার ঘর থেকে চলে গেলেন। স্নিগ্ধা তার বাবাকে ঘর থেকে চলে যেতে দেখে খুবই দুঃখ পায়, তাই স্নিগ্ধা বলে উঠল, কেন পাপা, আমি দোষ করলে তুমি আমাকে বুকে টেনে নিয়ে আমার ভুলগুলো শুধরে দেবার চেষ্টা করবে না? তুমি তো এমন ছিলে না, তুমিও বদলে গেছো। বলো, কবে এতটা বদলে গেলে পাপা তুমি? কথাগুলো বলতে বলতে স্নিগ্ধার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, আর তারপর সজোরে নিজের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দিল। আর তাতে শীতলা দেবীর খুবই ভয় হয়, তাই তড়িঘড়ি করে স্নিগ্ধার রুমের কাছে এসে সে বারে বারে দরজায় আঘাত করতে থাকে আর বলতে থাকে, স্নিগ্ধা, দরজা বন্ধ করেছিস কেন? দরজা খোল। শীতলা দেবীর বারে বারে দরজায় আঘাত দেওয়ায় স্নিগ্ধাকে ডাকতে থাকে। ভেতর থেকে কোনো শব্দ আসে না, তাই শীতলা আরো জোরে জোরে চিৎকার করতে থাকে। সেজন্য শীতলা দেবীর চিৎকার শুনে আলোক রঞ্জন বাবুর সাথে রামুও স্নিগ্ধার ঘরের কাছে এসে হাজির হয়, আর তারপর সবাই মিলে স্নিগ্ধাকে ডাকতে থাকে। এমন সময় স্নিগ্ধা বাইরে বেরিয়ে আসে। স্নিগ্ধাকে দেখে তখন সবাই অবাক হয়ে যায়। হাঁ করে সবাই স্নিগ্ধার দিকে তাকিয়ে থাকে, কারণ তখন স্নিগ্ধার পরনে ছিল অনেকটাই ছোট একটা কাপড়। বিদেশে এসব কাপড় অনেকে পরে, সেটা সেখানকারই কালচার। ছোট জামাতে স্নিগ্ধাকে দেখে আলোক রঞ্জন বাবু বলে উঠলেন, তুই এখন কোথায় যাচ্ছিস, তাও আবার এইরকম একটা ড্রেস পরে? স্নিগ্ধা প্রথমে তার বাবার কথায় কোনো পাত্তাই দিল না। তারপর আরেকবার যখন আলোক রঞ্জন বাবু স্নিগ্ধাকে জিজ্ঞাসা করে, তখন স্নিগ্ধা বলে যে, আমি পার্টিতে যাচ্ছি, তাই আমার জন্য কাউকে অপেক্ষা করতে হবে না, আমার আসতে দেরি হবে, আর আমি রাতের খাবারটা বাইরে খেয়ে আসবো, আমার জন্য খাবারও রাখতে হবে না। কথাটি বলে স্নিগ্ধা ঘর থেকে বেরিয়ে যায়। আলোক রঞ্জন বাবু আর শীতলা দেবী তাদের মেয়ের এমন আচরণ দেখে খুবই অবাক হয়ে যায়। তারা কিছু বলার আগেই স্নিগ্ধা ঘর থেকে চলে যায়। তারপর বেশ অনেকটা রাত হয়ে গেলে স্নিগ্ধা বাড়ি ফিরে আসছে না দেখে আলোক রঞ্জন বাবু এবং শীতলা দেবী খুবই চিন্তিত হন। বসার ঘরে আলোক রঞ্জন বাবু অপেক্ষা করতে থাকে স্নিগ্ধার জন্য, কিন্তু স্নিগ্ধার ফেরার কোনো নামগন্ধই পাওয়া যায় না। রামু তার বাবুকে অর্থাৎ আলোক রঞ্জন বাবু আর শীতলা দেবীকে এতটা চিন্তিত হতে দেখে তাদের কাছে আসে আর বলে যে,
বাবু, আমি কি একবার দেখে আসবো দিদিমণি কোথায় আছে? রামুর কথা শুনে আলোক রঞ্জন বাবু বলে ওঠেন, রামু, তুমি এই শহরে কিছুই তেমন চেনো না, জানো না তুমি কি করে স্নিগ্ধাকে খুঁজে পাবে। তার থেকে বাদ দাও, আরও কিছুক্ষণ অপেক্ষা করে দেখি, হয়তো স্নিগ্ধা এর মধ্যেই চলে আসবে। রামু তখন তার বাবুর কথা শুনে দাঁড়িয়ে থাকে, কিন্তু এরপর যখন ঘড়ির কাঁটায় 1টা বেজে পার হয়ে যায়, তখন এবার সত্যিই আলোক রঞ্জন বাবু এবং সিজলা দেবীর খুব চিন্তা হতে থাকে তাদের মেয়ের জন্য। কিন্তু তারা কি বা করতে পারে? স্নিগ্ধা কোথায় গেছে সেসব কথা তো কিছুই বলে যায়নি, তাহলে তারা কোথায় খুঁজবে? আলোক রঞ্জন বাবুকে এতটা চিন্তা করতে দেখে রামু এবার বলে উঠল, বড়বাবু, আমি দিদিমণিকে খুঁজে নিয়ে আসছি, আপনি চিন্তা করবেন না, আমি দিদিমণিকে সঙ্গে নিয়েই বাড়ি ফিরবো। এরপর রামু বাড়ি থেকে বেরিয়ে যায়। আলোক রঞ্জন বাবু এবং সিজলা দেবী ঘরের মধ্যে বসে থাকে। তাদের মেয়ের এমন রূপ বদলের জন্য তাদের খুবই খারাপ লাগছে, আর মনে মনে নিজেদের দোষারোপ করতে থাকে যে এইভাবে ছোটবেলায় স্নিগ্ধাকে পড়াশোনা করার জন্য দূরে না পাঠিয়ে দিলে আজ হয়তো মেয়েকে এমন দেখতে হতো না। অন্যদিকে দেখা যায় কেউ একজন ছেলে রাতের অন্ধকারে নিজের পকেট থেকে দামি ফোন বের করে কাউকে ফোন করে আর বলে, নিলয়, আমি 10 মিনিটের মধ্যে জানাতে চাই সিংহাসন শহরে কোন ডিস্ট্রিক্টে পার্টি করতে গিয়েছে। তখন নিলয় বলে উঠল, আমি 10 মিনিটের মধ্যে তোকে জানাচ্ছি। এরপর সেই অচেনা ছেলেটি ফোনটি কেটে দেয়। 10 মিনিট পূরণ হওয়ার কিছু মিনিট আগে তার কাছে আবার ফোন আসে, আর তাকে কোনো একটা জায়গার নাম বলা হয়, আর তাতেই সেই ছেলেটি বলে উঠল, ধন্যবাদ নিলয়, এখন আমি রাখছি ফোন। প্রয়োজন পড়লে আমি তোকে ফোন করে নেব, কিন্তু তুই আমাকে ফোন করবি না। এখন আমি রাখছি। এরপর দেখা যায় শহরের সব থেকে নামি ডিস্কোতে অনুভব যায়। সে ডিস্কোতে গিয়ে অনুভব চারিদিকে স্নিগ্ধাকে খুঁজে বেড়ায়, কিন্তু স্নিগ্ধাকে কোথাও দেখতে পায় না। বেশ কিছুক্ষণ এদিক সেদিক তাকিয়ে খোঁজাখুঁজির পর একটা কর্নারের টেবিলে স্নিগ্ধাকে চুপচাপ বসে থাকতে দেখে অনুভব সামনে এগিয়ে যায় স্নিগ্ধার, আর এমন সময় দেখতে পায় বেশ কতগুলো ছেলে স্নিগ্ধাকে ঘিরে ধরেছে, আর তারা স্নিগ্ধার হাত ধরে টানাটানি করছে। বারে বারে স্নিগ্ধা তাদের মানা করলেও তারা তার কোনো কথাই শোনে না। স্নিগ্ধার কোনো কথা না শুনে স্নিগ্ধার গায়ে হাত দিতে থাকে, আর তখন অনুভব সেসব সহ্য করতে না পেরে স্নিগ্ধার কাছে এসে দাঁড়ায়, আর তখন অনুভব বলে ওঠে, নিজের শরীরের হাড়গোড়গুলো যদি ভেঙে ফেলতে না চাস তাহলে এখনই তোরা এখান থেকে চলে যাবি। ছেলেগুলো তখন অনুভবের কথা শুনে বেশ কিছুটা তাচ্ছিল্যের হাসি হেসে ওদের মধ্যে একজন বলে ওঠে, কে রে তুই যে তোকে আমাদের কথা শুনতে হবে? বরং তুই এখান থেকে চলে যা, মেয়েটাকে আমাদের কাছে দিয়ে। অনুভব তখন মুখে কিছুটা হাসি ফুটিয়ে শুরু করে তার মার। সে একটা ছেলেকে খুব ভালো মতো করে মারতে থাকে। একটা সময় সে ডিস্কো ম্যানেজারে এসে তাদের মারপিট বন্ধ করে, তারপর সেই বাজে ছেলেদের ডিস্কো থেকে বের করে দেয়। তারপর অনুভব স্নিগ্ধাকে নিয়ে আসতে গেলে অনুভব বুঝতে পারে যে স্নিগ্ধা প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করেছে। স্নিগ্ধার নিজের পায়ে চলার মতো ক্ষমতা নেই, তাই অনুভব স্নিগ্ধাকে টেনে ধরে, আর তখনই স্নিগ্ধা নিজেকে সামলাতে না পেরে অনুভবকে জড়িয়ে ধরে। নেশার ঘোরে স্নিগ্ধা তখন তার চোখ খুলে তাকায়, আর তখন স্নিগ্ধা দেখতে পায় তার খুব কাছে একজন খুবই সুদর্শন ছেলে তাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। তবে নেশার ঘরে থাকলেও স্নিগ্ধা বলে উঠল, এই তুমি কে? তোমাকে যেন আমার খুব চেনা মনে হচ্ছে, কোথায় দেখেছি বলো তো? আমি তোমায় ঠিক কোথায় দেখেছি মনে করতে পারছি না, তবে আমি নিশ্চিত যে আমি তোমায় কোথাও একটা দেখেছি। তোমার নাম কি বলো তো? অনুভব তখন কোনো কথাই বলতে চাইছিল না, শুধু এইটুকু কথাই বলল, স্নিগ্ধা, তুমি এখন আবার কোনো কথা বলবে না, এখন চুপচাপ তুমি আমার সাথে বাড়ি ফিরে যাবে। স্নিগ্ধা অনুভবের কথা শুনে খুবই অবাক হলো আর বলে উঠল, তুমি আমায় চেনো? তুমি আমার নাম জানলে কিভাবে? কে তুমি? যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার পরিচয় দেবে আমি তোমার সঙ্গে কথা বলবো না, আর কোথাও যাব না তোমার সঙ্গে। স্নিগ্ধা এসব কথা বলে আবার একটা চেয়ারে চুপ করে বসে পড়ে। অনুভব স্নিগ্ধার এমন পাগলামি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে,
একটা সময় স্নিগ্ধা অনুভবের কোনো কথা না শুনলে একবার অনুভব তার নিজের হাতের ঘড়ির দিকে তাকায় আর তাতে দেখতে পায় 3টা বাজতে চলছে। তাই আর কোনো কথা না বাড়িয়ে স্নিগ্ধাকে নিজের 2 হাতের বাহুতে তুলে নিয়ে বাইরে বেরিয়ে আসে। আর তখন স্নিগ্ধা হাত পা ছুড়ে চিৎকার করতে থাকে। বাইরে বের হয়ে এনে স্নিগ্ধাকে নিজের গাড়িতে বসিয়ে সিট বেল্ট বেঁধে দেয়। তখন স্নিগ্ধা জোরে জোরে চিৎকার করতে থাকে, তাই দেখে স্নিগ্ধা কাঁদতে শুরু করে। স্নিগ্ধাকে চুপ করানোর জন্য অনুভব অনেকবার সরিও বলে, কিন্তু তাতে স্নিগ্ধা আরো জোরে জোরে চিৎকার করতে থাকে। তখন অবশেষে অনুভব স্নিগ্ধাকে চুপ করানোর জন্য জিজ্ঞাসা করে, আচ্ছা স্নিগ্ধা, তুমি তো খুব ভালো মেয়ে, তাহলে ভালো মেয়েরা কি রাতের বেলা এইভাবে চিৎকার করে? আচ্ছা বেশ, আমি মানছি, আমিও একটু জোরে গলায় কথা বলে ফেলেছি। তাহলে এবার তুমি বলো আমাকে শাস্তি স্বরূপ কি করতে হবে? আমি তাই করব, তবে প্লিজ চিৎকার করো না আর। অনুভবের কথা শুনে স্নিগ্ধা চুপ করে নিজের ঠোঁট ফুলিয়ে বসে থাকে। তারপর স্নিগ্ধা বলে উঠল, আমি তোমাকে ক্ষমা করে দেব যদি তুমি আমাকে আইসক্রিম কিনে দাও। আমি এখন আইসক্রিম খাবো। 3টের সময় স্নিগ্ধা আইসক্রিম খেতে চাইলেই তো আর আইসক্রিম পাওয়া যাবে না, কারণ কেউ স্নিগ্ধার জন্য এত রাতে দোকান খুলে বসে থাকবে না। স্নিগ্ধার এমন আইসক্রিম খেতে চাওয়ার আবদার শুনে অনুভব ভাবতে থাকে আর মনে মনে বলে উঠল, আমি আচ্ছা ঝামেলায় পড়লাম তো। এখন আমি কি করব? এত রাতে আইসক্রিমের দোকান কোথায় পাবো? এই সকল কথাগুলো অনুভব ভাবছে। আর তখনই অনুভব নিলয়কে ফোন করে আর বলে ওঠে, হ্যালো নিলয়, তুই আমার কথা শুনতে পাচ্ছিস? ঘুমের ঘোরে নিলয় বলে উঠল, হ্যাঁ, আমার মনে হয় আমার নাম নিলয়। নিলয় যে ঘুমের ঘোরে এসব কথা বলছে সেটা অনুভব ভালোই বুঝতে পারল। আর তখন কিছুটা ধমকে অনুভব নিলয়কে বলে উঠল, নিলয়, আমি অনুভব বলছি, আমার কথাগুলো কান খুলে শোন। ধমকের সুরে কথাটা বলার জন্য নিলয়ের এক চটকায় তার ঘুম ভেঙে যায়। আর নিলয় বলে উঠল, কে বলেছে? অনুভব, কি বলছিস বল, আমি শুনছি। নিলয়, তুই এক্ষুনি খবর নে যে শহরের কোথায় আইসক্রিমের দোকান আছে। অনুভবের কথা শুনে নিলয় খুবই অবাক হলো। আর নিলয় বলে উঠল, কি হয়েছে তোর? আইসক্রিমের ব্যবস্থা কর। অনুভবের কথা শুনে নিলয় তার ঘরের দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো। তখন ঘড়িতে 3টা বেজে পার হয়ে গেছে। এত রাত্রে কোন আইসক্রিমের দোকান খোলা আছে তা বলে তো নিলয়ের মনে হয় না। তাই এসব কথাই নিলয় ভাবছে। তখন আবার অনুভব বলে উঠল, কি হলো? আমার কথা তুই বুঝতে পারছিস? ক্ষমা করবি তুই আমাকে। এত রাতে যে কোনো আইসক্রিমের দোকান খোলা পাবো না সেটা তুইও ভালো করে জানিস। তাহলে আমি এখন কোথায় আইসক্রিম পাবো? নিলয়ের কথা শুনে অনুভব আর কথা বলল না। ফোন কেটে যখন স্নিগ্ধার কাছে এসে দাঁড়ায় তখন অনুভব দেখতে পায় স্নিগ্ধা ঘুমিয়ে পড়েছে। তাই আর স্নিগ্ধাকে না জাগিয়ে গাড়ি নিয়ে যেতে শুরু করলো। এইদিকে আলোক রঞ্জন বাবু আর সিজলা দেবী বসার ঘরে অপেক্ষা করতে করতে সেখানে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করে সদর দরজা খোলার শব্দ পেয়ে সিজলা দেবীর ঘুম ভেঙে যায়। আর সিজলা দেবী ঘুম থেকে উঠে দেখে যে রামু স্নিগ্ধাকে কোলে করে নিয়ে বাড়ির ভেতরে আসছে। তা দেখে সিজলা দেবী আলোক রঞ্জন বাবুকে ঘুম থেকে ডেকে তোলে। আলোক রঞ্জন বাবু তার মেয়েকে রামুর কোলে দেখে জিজ্ঞাসা করে, রামু, তুমি স্নিগ্ধাকে কোথায় পেলে? রামু আলোক রঞ্জন বাবুর কথা শুনে কি বলবে বুঝতে পারছিল না। তাই সে কিছুক্ষণ চুপ করে থেকে বলে উঠল, আসলে দিদিমণি বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ আগে ওনার ঘরের সামনে দিয়ে যখন আমি যাচ্ছিলাম তখন আমি শুনছিলাম উনি কোথায় যাবেন। তাই আমি সেখানে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি দিদিমণিকে এই রকম অবস্থায় দেখে খুব জোরাজুরি করেই নিয়ে আসি, কারণ দিদিমণি তো আসতেই চাইলেন না। তাই এভাবে দিদিমণিকে তুলে নিয়ে আসতে বাধ্য হলাম। রামুর কথা শুনে আলোক রঞ্জন বাবু আর সিজলা দেবী কিছুই বললেন না। তারপর রামু স্নিগ্ধাকে কোলে করে নিয়ে স্নিগ্ধার ঘরে বিছানায় শুইয়ে দিয়ে আসে। তখন পূর্ব আকাশে সূর্য উঠতে শুরু করেছে। চারপাশ পরিষ্কার হতে দেখা যায়। স্নিগ্ধা বাড়ি ফিরেছে দেখে আলোক রঞ্জন বাবু আর সিজলা দেবীও নিজের ঘরে গেলেন। রামু তখন নিজের ঘরে চলে যায়। সকাল 11টার দিকে স্নিগ্ধার ঘুম ভাঙলে তার মাথায় খুব ব্যথা হয়।
আর তাতে স্নিগ্ধা খুব জোরে জোরে চিৎকার করতে থাকলে রামু স্নিগ্ধার ঘরে আসে। আর রামুকে দেখে স্নিগ্ধা বলে উঠল, এই তুমি এখানে কি করছো? আমি তোমাকে ডেকেছি, চলে যাও বলছি, আমার ঘর থেকে এক্ষুনি চলে যাও। স্নিগ্ধা খুব জোরে জোরে কথা বলতে থাকলে সিজলা দেবী প্রায় রান্নাঘর থেকে দৌড়ে আসে স্নিগ্ধার ঘরে, আর এসে দেখে স্নিগ্ধা খুব বাজেভাবে রামুর সাথে কথা বলছে। তাই দেখে সিজলা দেবী বলে উঠলেন, এই স্নিগ্ধা, তুই রামুর সাথে এভাবে কথা বলছিস কেন? বেশ করেছি, আমি কি ওকে ডেকেছিলাম? ও কেন এসেছে আমার ঘরে? আমি ওকে পাঠিয়েছি, তুই চিৎকার করছিলি ওই জন্যই তো আমি ওকে পাঠিয়েছি। আমার ঘরে আমি চিৎকার করতেই পারি, তাতে এই ছোট লোকের বাচ্চা আমার ঘরে আসবে কোন সাহসে? তুই তো এমন ছিলি না, তুই এভাবে কথা কারোর সাথেই বলতিস না, তাহলে তুই আজ এভাবে কথা কেন বলছিস? বাইরে পড়তে গিয়ে কি তুই মানবতাবোধ ভদ্রতা ভুলে গেছিস? ছি ছি স্নিগ্ধা, এইভাবে কেউ কারোর সাথে কথা বলে? হ্যাঁ, আমি এইভাবেই কথা বলি, আর আমাকে কেউ বোঝাতে আসবে না কোনটা সঠিক আর কোনটা বেঠিক। আমার যা খুশি আমি তাই বলবো, আমার যা ইচ্ছা আমি তাই করব। এখন তোমরা আমার ঘর থেকে বেরিয়ে যাও। স্নিগ্ধার কথা শুনে সবাই তার ঘর থেকে বেরিয়ে যায়। এর বেশ কিছুক্ষণ পর স্নিগ্ধা খাবার টেবিলে আসে, আর তখন সে মাথা ধরে মাথা নিচু করে বসে থাকে। তাই দেখে রামু সামনে এসে এক গ্লাস লেবুর শরবত দেয়, আর সেটা দেখে স্নিগ্ধা একেবারে ছুঁড়ে ফেলে দেয়। আলোক রঞ্জন বাবু নিজের ঘর থেকে বেরিয়ে আসার সময় এইসব দেখে স্নিগ্ধাকে বলে উঠল, এইসব কি হচ্ছে স্নিগ্ধা? দিন দিন তোর ব্যবহারটা অনেক খারাপ হয়ে যাচ্ছে। কেন, কি হয়েছে? তোর অসুবিধাটা কোথায় সেটা তোমাকে বলতে হবে পরিষ্কার করে, আর না হলে তো আমরা তো আর অসুবিধা কোথাটা বুঝতে পারবো না। তাই তোর অসুবিধা কোথাটা আমাদের বল। স্নিগ্ধা তখন কিছুই বলল না, শুধু বলল, আর ওকে আমার ব্যাপারে নাক গলাতে বারণ করো। স্নিগ্ধার কথা শুনে আলোক রঞ্জন বাবু বলে উঠলেন, তুই রামুকে অপমান করার আগে শুনে রাখ, আজ তুই এখনো পর্যন্ত ঘরে সুরক্ষিতভাবে বসে আছিস, সেটা এই রামুর জন্যই। স্নিগ্ধা তার বাবার কথা বুঝতে না পেরে বলে উঠল, কি বলতে চাইছো? কাল যখন তুই মদ্যপ অবস্থায় যেখানে হাঁটছিলে, তখন সেখান থেকে রামু তোকে উদ্ধার করে নিয়ে এসেছে। স্নিগ্ধা তার বাবার কথা শুনে একবার রামুর দিকে তাকায়, আর তখন স্নিগ্ধা জিজ্ঞাসা করে, ও জানলো কিভাবে আমি কোথায় আছি? ঠিক তখনই আলোক রঞ্জন বাবু বলতে যাবে, অমনি রামু বলে উঠল, থাক না বড়বাবু এইসব কথা। দিদিমণি আমার উপর হয়তো কোনো কারণে খুব রেগে আছে, তাই আমার সাথে এমন ব্যবহার করেছে। আমি তাতে কিছু মনে করিনি। রামুর কথায় আর কেউ কোনো কথা বলল না। সবাই চুপচাপ খাবার খেয়ে নিজের ঘরে চলে গেল। স্নিগ্ধা সুযোগ পেলেই রামুকে নানানভাবে অপমান করত। বাড়ির সবার খারাপ লাগলেও রামু কাউকে কিছু বলতো না। এভাবেই দিন যেতে থাকলো। এমনই একদিন আলোক রঞ্জন বাবুর ফোনটা অনেকক্ষণ ধরে বাজিয়ে চলেছিল। তখন রামু ফোনটা রিসিভ করে নেয়, আর তাতে রামু ফোনের ওপারে থাকা মানুষটির সাথে ইংলিশে কথা বলতে থাকে। এমন সময় স্নিগ্ধা কোনো কারণে তার বাবার ঘরের দিকে এলে রামুকে ইংলিশে কথা বলতে দেখে খুবই অবাক হয়, আর তখন সে রামুর সামনে এসে দাঁড়ায়। রামু স্নিগ্ধাকে দেখে খুব ভয় পেয়ে যায়, আর তড়িঘড়ি করে ফোনটা কেটে দেয়। আর তাতে স্নিগ্ধার আরো বেশি সন্দেহ হয় রামুর উপরে। সে রামুকে জিজ্ঞাসা করে, তুমি কার সঙ্গে কথা বলছিলে? আসলে এই বড়বাবুর ফোনটা অনেকক্ষণ ধরে বেজেই যাচ্ছিল, তাই আমি ধরেছিলাম। সেটা বড় কথা নয়, কিন্তু বড় কথা হলো তুমি ফোনে কার সঙ্গে ইংলিশে কথা বলছিলে। আমি যতটা শুনেছি তুমি তো গ্রাম থেকে এসেছো, আর গ্রামের মানুষদের এত ভালো ইংলিশে কথা বলতে পারা এটা তো ঠিক আমার জানা ছিল না। তুমি সত্যি করে বলো তো তুমি আসলে কে? আমার প্রথম দিন থেকেই তোমাকে সন্দেহ হচ্ছে, ব্যাপারটা আমি ধরতে পারিনি, তবে আজ ধরেছি। তুমি কি বলবে তুমি কে, না আমি পুলিশে খবর দেব? স্নিগ্ধার এমন চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে আলোক রঞ্জন বাবু আর সিজলা দেবী তাড়াতাড়ি করে ঘরের দিকে আসে। স্নিগ্ধাকে রামুর উপর আবার চিৎকার করতে দেখে আলোক রঞ্জন বাবু স্নিগ্ধাকে বলে, কি হয়েছে স্নিগ্ধা? তুই বারে বারে রামুর সাথে খারাপ ব্যবহার করিস কেন? তোর কি ক্ষতি করেছে রামু? আর আমি সত্যি বলছি, তোর এই ব্যবহার একেবারে ভালো লাগছে না আমার। স্নিগ্ধা তখন তার বাবাকে বলে উঠল, হ্যাঁ জানি, এখন তোমাদের আর আমার কোনো কথাই ভালো লাগে না, কিন্তু তাতে আমার কিছু করার নেই।
তবে আমি আজ একটা কথা বলতে চাই, এই রামু কোনো সাধারণ কেউ না। আমি জানি না তুমি কি দেখে ওকে কাজে রেখেছো, আর তার উপর আমাদের বাড়িতে রেখেছো। আমার ওকে প্রথম দিন থেকেই খুব সন্দেহ হয়, মোটেও ওকে ভালো লাগে না আমার। স্নিগ্ধার কথা শুনে সৃজলা দেবী বলে উঠলেন, তোর কেন রামুকে ভালো লাগে না? আর রামু তোর কি ক্ষতি করেছে? আর সন্দেহ, কিসের সন্দেহ হয় তোর? সেটা তুমি আজ ওকেই জিজ্ঞেস করো না। আজও বাবার ফোনে কথা বলছিল কার সঙ্গে? আর যদিও বা কথা বলছিল, তাহলে ইংরেজিতে কিভাবে কথা বলতে পারে? আমাকে একটু বুঝিয়ে বলবে? আমি তো তোমাদের কাছেই শুনেছি যে রামু গ্রামের সহজ সরল মানুষ, আর গ্রামের মানুষ এত ভালো ইংলিশ বলতে পারে, এটা তো আমার ধারণার বাইরে। স্নিগ্ধার কথা শুনে আলোক রঞ্জন বাবু ও সৃজলা দেবীর রামুর দিকে তাকিয়ে রইলেন। রামু তখন কি বলবে খুঁজে পাচ্ছিল না। তখন সে আমতা আমতা করে বলতে থাকে। সেই সুযোগে স্নিগ্ধা বলে ওঠে, দেখেছো, পেটে কোনো চুরি না থাকলে, কোনো অপরাধ বোধ না থাকলে এইভাবে কেউ আমতা আমতা করে? আমি নিশ্চিত এর পেছনে কোনো কারণ আছে। তখন আলোক রঞ্জন বাবু রামুকে জিজ্ঞাসা করে, রামু, তুই কি সত্যি ইংলিশে কথা বলেছিস? রামু নিজের বাবার কথা শুনে স্নিগ্ধা বলে উঠল, ও তার মানে তোমাদের আমার কথায় বিশ্বাস হচ্ছে না, তাই তুমি ওকে আবার জিজ্ঞেস করছো যে ও ইংলিশে কথা বলছিল কিনা। আহা, আমি তো বলছি ও ইংলিশেই কথা বলছিল। আমার কি কান খারাপ হয়ে গেছে? তুই আবার ভুল ভাবছিস, ইংলিশে কথা বলা তো অন্যায় নয়। আমি কখন বললাম ইংলিশে কথা বলতে পারাটা অন্যায়? আমি শুধু জানতে চেয়েছি কেউ গ্রামে থেকে এত ভালো ইংলিশ বলতে পারে কিভাবে? সে আদৌ কোনো গ্রামের ছেলে না অন্য কেউ? রামু স্নিগ্ধার এসব প্রশ্ন শুনে বেশ কিছুটা ঘাবড়ে যায়। তাই একবার চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বলে উঠল, আসলে দিদিমণি, আমি আমাদের গ্রামের স্কুলে স্যারের কাছে ইংলিশ কথা বলা শিখেছি। রামুর কথা শুনে সবাই চুপ করে যায়। এরপর কেটে গেছে বেশ কয়েকটা মাস। আলোক রঞ্জন বাবুর কোম্পানিতে কিছু অসুবিধে হয়, আর সেটা নিয়ে আলোক রঞ্জন বাবু এখন প্রায় সময় চিন্তায় থাকে। মনে মনে যেন কত কিছু ভেবে যান, আর সেটা রামুর দৃষ্টি এড়ায় না। সে বারবার জিজ্ঞাসা করে তার বড়বাবুকে তার কি হয়েছে, কিন্তু আলোক রঞ্জন বাবু রামুকে কিছুই জানায় না। তারপর অনেকটা জোরাজোরিতে আলোক রঞ্জন বাবু রামুকে সবটা বলে দেয় যে, আসলে রামু, আমার কোম্পানির অবস্থা খুব একটা ভালো না। সামনে একটা মস্ত বড় অর্ডারের ডিল আছে। যদি সেই ডিলটা আমি পেয়ে যাই, তাহলে আমার কোম্পানি আবারও ঘুরে দাঁড়াতে পারবে, না হলে আমার কোম্পানি চিরদিনের মতো বন্ধ করে দিতে হবে। আর তুমি এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে একটা কোম্পানি বন্ধ হয়ে গেলে সেই কোম্পানি যারা কাজ করে তাদের সমস্ত কাজ চলে যাবে। তারা রাস্তায় এসে পড়বে, না খেতে পেয়ে আমার সব কর্মচারীর অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আর আমি মালিক হয়ে সেসব কিভাবে দেখবো বলো? আর আমি চিন্তায় আছি। রামু আলোক রঞ্জন বাবুর কথা শুনে বেশ গভীর চিন্তায় পড়ে যায়। আর সেটা দেখে আলোক রঞ্জন বাবু বলে উঠলেন, রামু, কি ভাবছো? শুধু ভগবানের কাছে এইটুকু প্রার্থনা করো যে আমি যেন ডিলটা পেয়ে যাই। তোমার রামু তখন নিজের ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে তার বড়বাবুকে বলে উঠল, বড়বাবু, আপনি নিশ্চিন্ত থাকুন। আমার মনে বলছে আপনি ডিলটা পাবেন। আপনার কোম্পানি বন্ধ হবে না। আপনি খুবই ভালো একজন মানুষ, আর ভালো মানুষের সাথে ভগবান কোনো দিনও কোনো খারাপ করে না। রামুর কথা শুনে আলোক রঞ্জন বাবু রামুকে বুকে টেনে নেয় আর মায়া ভরা কণ্ঠে বলে ওঠেন, আমার কথাই যেন সত্যি হয় রামু। আমার এই কোম্পানির উপর ভরসা করে অনেক মানুষের সংসার চলে। আমি চাই না তাদের সংসার যেন খারাপ অবস্থা হয়। এরপর দেখা যায় রামু সকলের আড়ালে কাউকে ফোন করে আর বলে, নিলয়, আমি তোকে যে কথাগুলো বলছি এখন সেগুলো কান খুলে পরিষ্কার করে শুনে রাখ। সামনের যে ডিলটা আমার কোম্পানি থেকে হবে, সেটা যেন আলোক রঞ্জন বাবুর কোম্পানি অর্থাৎ চক্রবর্তী অ্যান্ড কোম্পানি পায়, সেই অবস্থা তুই করবি, ঠিক আছে? ঠিক আছে। এরপর নিলয় ফোনটা কেটে দেয়। এর কিছুদিন পর আলোক রঞ্জন বাবু 2 হাত ভরে মিষ্টির হাড়ি নিয়ে বাড়ি ফিরে আসে, আর খুশিতে সারা বাড়ি মাথায় করে নেয় আর চিৎকার করে রামুকে ডাকতে থাকে, রামু, রামু, তুমি কোথায়? তুমি যেখানে আছো তাড়াতাড়ি আমার সামনে এসো। আমি আজ খুব খুশি, আমি সত্যি আজ খুব খুশি। তুমি যা বলেছিলে তাই হয়েছে। সৃজলা দেবী নিজের স্বামীকে এতটা খুশি হতে দেখে আজ খুব খুশি। রামু আলোক রঞ্জন বাবু চিৎকার শুনে বসার ঘরে এসে দেখে আজ আলোক রঞ্জন বাবু খুব খুশি। বড় বাবুকে এতটা খুশি হতে দেখে আজ রামুও খুব খুশি।
আলোক রঞ্জন বাবু রামুকে দেখতে পেয়ে রামুর কাছে গিয়ে বুকে জড়িয়ে ধরে। স্নিগ্ধা দাঁড়িয়ে থেকে সবটা দেখতে থাকে। তারপর স্নিগ্ধা রাগ করে ঘর থেকে বেরিয়ে যায়। রামু সেটা লক্ষ্য করে। বেশ কিছুক্ষণ পর দেখা যায় যে স্নিগ্ধা অন্যমনস্ক হয়ে রাস্তায় হাঁটছিল, আর সামনে থেকে একটা গাড়ি খুব স্পিডে স্নিগ্ধার দিকে এগিয়ে আসছিল। স্নিগ্ধা সেসব লক্ষ্য করেনি, আর তখনই কেউ একজন এসে স্নিগ্ধার হাত ধরে টেনে রাস্তার সাইডে নিয়ে গিয়ে দাঁড়া করায়। ঘটনাটা অনেকটা তাড়াতাড়ি হওয়ার জন্য স্নিগ্ধা কিছুই বুঝতে পারছিল না। ভয়ে চোখ বন্ধ করে নিয়েছিল, আর যখন চোখ খোলে তখন স্নিগ্ধা তার সামনে একজন সুদর্শন যুবককে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। স্নিগ্ধা সেই ছেলেটিকে দেখে তার মুখের ভাষায় হারিয়ে ফেলে। স্নিগ্ধা কিছু বলার আগেই সেই ছেলেটি সেখান থেকে চলে যায়। তারপর যখন স্নিগ্ধা নিজেকে সামলে নিয়ে ছেলেটির যাওয়ার দিকে তাকিয়ে থাকে, আর তখন স্নিগ্ধার মনে হয় এই ছেলেটিকে আমি কোথাও একটা দেখেছি, কিন্তু কোথায় দেখেছি সেটা আমি মনে করতে পারছি। এই সকল কথা ভাবতে ভাবতে স্নিগ্ধা বাড়ি ফিরে আসে। ইতিমধ্যে রামুর বাবার আর বোনের দাদাদেরকে দেখতে ইচ্ছে করার জন্য রহিম চাচার সাথে পরামর্শ করে তারা দুজনেই কলকাতা চলে আসে, রামুকে কিছু না জানিয়ে। যখন খবরটা রামু পায় তখন অশোক বাবু ও তার মেয়ে মিনু আলোক রঞ্জন বাবুর দরজার সামনে হাজির। রামু তার বাবা আর বোনকে দেখে যেন ভূত দেখার মতো ঘাবড়ে যায়। কি করবে কি বলবে রামু কিছুই বুঝতে পারছে না, তাই চুপচাপ সেখানে দাঁড়িয়ে রইল। তাই দেখে অশোক বাবু বলে উঠলেন, রামু, এতদিন পর তোকে দেখলাম, কই তুই তো আমার কাছে এসে প্রমাণ করলি না শহরের হাওয়া বুঝি গায়ে লেগে গেছে? কথাটি শুনে তারপর রামু গিয়ে তার বাবাকে প্রণাম করলো। বোন, তুই ভালো আছিস? সাথে বোনকে জিজ্ঞাসা করলো। দাদার কথা শুনে মিনু বলে উঠলো, এতক্ষণ পর আমার কথা তোর মনে পড়লো? আর এখানে এসে তুই তো আমাদের সঙ্গে তেমন কথাও বলতিস না, কি হয়েছে তো? মিনুর কথায় রামু কিছুটা ঘাবড়ে গিয়ে বলে উঠলো, আসলে বোন, এখানে আমার সব সময় অনেক কাজ থাকতো তো, তাই আর তেমন কথা বলা হতো না। তবে এখন তুই আর বাবা এখানে চলে এসেছিস, তখন এবার থেকে কথা হবে। এরপর রামু আলোক রঞ্জন বাবু আর সিজলা দেবীর সাথে রামুর বাবা আর বোনের পরিচয় করিয়ে দেয়। তারপর রামু ওদের নিয়ে নিজের ঘরের দিকে গেল। সেখানে তাদের থাকার ব্যবস্থা করে বাইরে বেরিয়ে এলো। মাথায় রামুর অনেক চিন্তা। এরপর রামু কি করবে এই সব ভাবতে ভাবতে রামু মনে মনে বলে উঠল, সবকিছু কি সবাই তাহলে জেনে যাবে? কিন্তু এটা তো হতে দেওয়া যাবে না। আমি কথা দিয়েছিলাম, সেই কথা যেমন করেই হোক আমাকে রাখতেই হবে। এই সকল কথাগুলো রামু ভাবতে ভাবতে বাড়ি থেকে বেরিয়ে যায়। রামু ভাবছিল, এমন সময় রামু দেখে রাস্তায় কিছু ছেলে স্নিগ্ধাকে বিরক্ত করছে। ঘটনাটা রামুর একেবারেই ঠিক লাগলো না। তখন সেখানে গিয়ে সেই সব ছেলেদের মেরে স্নিগ্ধাকে সেখান থেকে বাঁচায়। স্নিগ্ধা রামুকে দেখে অবাক। একটা গ্রামের ছেলে মার্শাল আর্ট কিভাবে জানে? স্নিগ্ধার সন্দেহ হয়। তারপর স্নিগ্ধা রামুর ওপর গোপনে নজর রাখতে শুরু করে। এরপর এভাবেই কিছুদিন কেটে যায়। তারপর একদিন মিনু তার দাদাকে ডেকে জিজ্ঞাসা করে, কে তুমি? কথাটি শুনে রামু ঘাবড়ে যায়। তার মুখে জোরপূর্বক হাসির রেখা ফুটিয়ে বলে উঠল, কি সব কথা বলছিস তুই? কারণ তুমিও জানো এই কথার মানে কি। তুমি সত্যি কথা বলবে না, আমি বাবাকে কাকাকে আব্বুকে ডাকবো। কথাটি শুনে রামু ঘামতে শুরু করলো। তা দেখে মিনু বলে উঠল, তোমায় যেদিন প্রথম দেখলাম সেদিনই আমার তোমাকে আমার নিজের দাদা মনে হয়নি। আমার দাদা কোথায়? তুমি আমার দাদার কিছু ক্ষতি করে দাওনি তো? বলে না তুমি, আমাদের দাদা ছাড়া তো আর কেউ নেই। বাবা জানতে পারলে খুব কষ্ট পাবে। তুমি বলো দাদা কোথায়? আমরা দাদাকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যাব, সত্যি বলছি আমি। মিনু কথাগুলো বলতে বলতেই মাটিতে বসে পড়ে আর কাঁদতে থাকে। রামু কাছে এসে মিনুকে মাটি থেকে তুলে দাঁড় করায় আর মিনুর মাথায় হাত দিয়ে বলে, হ্যাঁ বোন, আমি তো দাদা না। তাহলে তুমি কে? আমি হলাম। রামু কথাগুলো বলতে যাবে এমন সময় স্নিগ্ধা রামু আর মিনু সব কথা শুনতে পেয়ে যায়। আর তখন স্নিগ্ধা সবাইকে ডেকে আনে আর রামুর ঘরে। সবাইকে দেখিয়ে রামু কিছুই বুঝতে পারছিল না। তখন স্নিগ্ধা বলে উঠল,
দেখো পাপা, আমি যে সন্দেহটা করেছিলাম সেটাই ঠিক। এই ছেলে রামু না, রামুর ছদ্মবেশে অন্য কেউ। জানি না কি ওর উদ্দেশ্য, কিন্তু আমি নিশ্চিত যে ও কোনো খারাপ উদ্দেশ্যেই আছে। না হলে এভাবে অন্যের পরিচয় নিয়ে আমাদের বাড়িতে কাজ করতে কেন আসবে? স্নিগ্ধার কথা শুনে আলোক রঞ্জন বাবু, সিজলা দেবী রামুর দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। তখন আলোক রঞ্জন বাবু রামুকে জিজ্ঞাসা করে উঠল, যদি রামু না, তাহলে তুমি কে? আলোক রঞ্জন বাবুর কথা শুনে অশোক বাবুর অবস্থা খুবই খারাপ। রামু দৌড়ে গিয়ে অশোক বাবুকে ধরতে চাইলে অশোক বাবুকে রামুর থেকে দূরে সরিয়ে দেওয়া হয় আর বলে ওঠে, তাহলে আমার রামু কোথায়? কাকা বাবু, আমি বলতে চাইছি না, তবে আমার মনে হচ্ছে এই ছেলে রামুর আবার কিছু ক্ষতি করে দেয়নি তো? মানে? মানে আপনারা গ্রামের মানুষ, তাই শহরের কিছু জানেন না। এইরকম ছেলেরা নিজেদের স্বার্থে অনেক কিছুই করতে পারে, খুনও করতে পারে। স্নিগ্ধার কথা শুনে অশোক বাবু আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। পড়ে যেতে গেলে রামু এসে অশোক বাবুকে ধরে নেয় আর রামু চিৎকার করে বলে, একদম বাজে কথা বলবে না স্নিগ্ধা, যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। রামুর কথা শুনে স্নিগ্ধা হেসে বলল, বাহ, একেই বলে চোরের মায়ের বড় গলা। আর এতদিন আমাকে দিদিমণি বলা হচ্ছিল, আর এখন সোজা নাম ধরে ডাকা হচ্ছে। তোমার তো দেখছি খুব সাহস বেড়ে গেছে। এই বলে স্নিগ্ধা এগিয়ে এসে রামুকে একটা থাপ্পড় মারে আর রামু তখন কোনো কথা না বলে স্নিগ্ধার দিকে তাকিয়ে থাকে। তখন আলোক রঞ্জন বাবু বলে উঠল, আমি তো তোমাকে খুব ভালো ছেলে ভেবেছিলাম। আমি তো এটাও ভেবে রেখেছিলাম যে তোমার সাথে স্নিগ্ধার বিয়ে দিব। কথাটা শুনে স্নিগ্ধা আবার তার ছেলের হাসি হেসে বলে উঠল, কি বললে বাবা তুমি? ওই ভিখারির ছেলেটার সঙ্গে আমার বিয়ে? তোমার কি আমাকে এতটাই ছোট মনে হয়? তোমার কাছে কি আমার কোনো দাম নেই? সরি পাপা, তোমার কাছে আমার দাম না থাকলেও আমার নিজের কাছে আমার নিজের দাম অনেক। তাই আমি সত্যিই তোমার জন্য কিছু করতে পারছি না। তখন আলোক রঞ্জন বাবু রামুকে জিজ্ঞাসা করলো, তাহলে তুমি কে, আর আমাদের রামু কোথায়? বারে বারে রামুকে জিজ্ঞাসা করা হয় যে আসল রামু কোথায় আছে। তখন কিন্তু রামু আসলে রামুর কোনো কথাই জানতে চাইছিল না। তাই শেষে স্নিগ্ধা বলে উঠল, পাপা, পুলিশকে ফোন করো। পুলিশের মার পড়লেই দেখবে সব কথা সুরসুর করে বলে দিচ্ছে। আলোক রঞ্জন বাবু তাও রামুকে বারবার জিজ্ঞাসা করতে থাকলে রামু কিছুই বলে না। শেষে হঠাৎই রামুর পকেটে ফোনটা বেজে উঠলে রামু ফোনটা ধরতে না দিয়ে স্নিগ্ধা ফোনটা ধরে বলে উঠল, হ্যালো, আপনি কে বলছেন? নিলয় হঠাৎ অন্য কাউকে কথা বলতে শুনে বলে উঠল, আপনি কে বলছেন? যাকে ফোন করেছেন সে কোথায়? যার ফোন সে ধরা পড়ে গেছে, তাই আর তার সঙ্গে কথা বলতে দেওয়া যাবে না। আপনি যা বলার আমাকেই বলুন। স্নিগ্ধার কথা শুনে নিলয় আর একটা কথাও বলল না, ফোন কেটে দিল। সেটা দেখে স্নিগ্ধা বলে উঠল, পাপা দেখছো ফোনটা কেমন কেটে দিল? এই ফোনটা ওকে আর দেওয়া যাবে না। কি জানি কি উদ্দেশ্য আছে। দাঁড়াও, আমি পুলিশকে ফোন করছি। এরপর স্নিগ্ধা পুলিশকে ফোন করলে পুলিশ কিছুক্ষণের মধ্যে চক্রবর্তী ম্যানশনে পৌঁছে যায়। তারপর স্নিগ্ধার সব কথা শুনে পুলিশ রামুকে বলতে শুরু করে, কিরে, অন্য পরিচয় নিয়ে চক্রবর্তী ম্যানশনে ঢুকে পড়েছিস? রামু কোথায়? এই বলে পুলিশ অফিসার নকল রামুর কলারে হাত দিতে যাবে এমন সময় নকল রামু বলে উঠল, এক মিনিট অফিসার। এই বলে রামু নিজের নকল গোফটা তুলে ফেলতেই আর চুলগুলোকে হাত দিয়ে ঠিক করতে পুলিশ অফিসার রামুকে দেখে বলে উঠল, এই কি স্যার, আপনি এখানে? আপনি এতদিন তাহলে এখানেই? পুলিশ অফিসারের কথা শুনে স্নিগ্ধা বলে উঠল, কি সব বলছেন অফিসার? ও একজন ঠক, জোচ্চোর, লম্পট। ওকে গ্রেফতার করুন। আর ঠিক তখনই পুলিশ অফিসার বলে উঠলেন, ছিলেন আপনি জানেন উনি কে? উনি এই শহরের সব থেকে বড়, শুধু শহর না, রাজ্য না, দেশের টপ বিজনেসম্যানগুলোর মধ্যে উনি একজন। উনি হলেন চ্যাটার্জি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একমাত্র কর্ণধার অনুভব চ্যাটার্জি। আর যখন উনি এখানে অন্যের পরিচয়ে আছেন, তাহলে তার পিছনে সত্যিই কোনো কারণ আছে। পুলিশ অফিসারের কথা শুনে সবাই চুপ। আর তখন অনুভব স্নিগ্ধার দিকে ঘুরে দাঁড়ায়। আর তখন স্নিগ্ধা তাকে দেখে বলে উঠল, আপনি? স্নিগ্ধার কথা শুনে আলোক রঞ্জন বাবু বলে উঠলেন, তুই চিনিস ওনাকে? হ্যাঁ, আসলে উনি সেদিন আমাকে ডিস্কো থেকে উদ্ধার করেছিলেন আর একদিন রাস্তাতেও বাঁচিয়েছিলেন।
চ্যাটার্জি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির নাম শুনে আলোক রঞ্জন বাবু বলে উঠলেন, তাহলে কি চ্যাটার্জি ইন্ডাস্ট্রি থেকে যে ডিলারটা পেয়েছি সেটা তুমিই দিয়েছিলে? হ্যাঁ, অফকোর্স আমি দিয়েছিলাম। আমি দেখেছিলাম আপনার কষ্ট, তাই আমি সেই ডিলটা আপনাকে দিয়েছিলাম। সবার কথা শুনে অশোক বাবু বলে উঠলেন, তাহলে আমার রামু কোথায়? সে কোথায়? সে ঠিক আছে তো? অশোক বাবুকে এতটা চিন্তা করতে দেখে অনুভব অশোক বাবুর সামনে এগিয়ে যায় আর বলে, বাবা, রামু যেখানেই থাকুক সে ভালো আছে। তাহলে বলছো না কেন রামু কোথায় আছে? সেটা রামু জানাতে বারণ করেছিল, আমি বলতে পারবো না। কেন কেন? আমার ছেলের কোনো কিছু হয়ে যায়নি তো? বলো বলো না। এই বলে অশোক বাবু অনুভবের হাত ধরে ঝাঁকাতে থাকে আর তখনই অশোক বাবুর নজরে পড়ে অনুভবের হাতের দিকে। তিনি দেখতে পান সেখানে অনুভবের জন্মের দাগ, আর সেটা দেখে অশোক বাবু বলে উঠলেন, এটা এটা তোমার হাতে কিভাবে এলো? অনুভব তখন নিজের হাতের দিকে তাকিয়ে দেখলো, আর অশোক বাবু কথা শুনে অনুভব খুব অবাক হয় আর বলে, এটা তো আমার জন্মদাগ। কেন, কি হয়েছে? এই রকম জন্মদাগ আমার বড় ছেলের হাতে ছিল ওর জন্মের সময় থেকেই। অশোক বাবুর কথা তখন কেউ বুঝতে পারছিল না, তাই মিনু বলে উঠলো, কি বলছো বাবা তুমি? আমার তো একটাই দাদা, তাহলে এখানে বড় ছেলের কোথা থেকে? অশোক বাবু তার চোখের জল মুছে নিয়েও বলে উঠল, আসলে বহু বছর আগে আমি, তোর মা আর আমাদের 2 ছেলেকে যারা ছিল যমজ তাদের নিয়ে শহরে ঘুরতে এসেছিলাম, আর তখন আমাদের বড় ছেলে হারিয়ে গিয়েছিল। অনেক খুঁজেছিলাম কিন্তু তাকে আমরা খুঁজে পাইনি। অশোক বাবুর কথা শুনে অনুভব বলে উঠল, সত্যি বলছো বাবা তুমি? চুপ। অনুভবের কথা শুনে অশোক বাবু বলে উঠলেন, হ্যাঁ সত্যি বলছি। অশোক বাবুর কথা শুনে অনুভবের চোখে জল আসে। তা দেখে অশোক বাবু অনুভবকে জড়িয়ে ধরলেন আর বললেন, তুই আমার সেই হারিয়ে যাওয়া ছেলে। তোকে কত খুঁজেছি কিন্তু পাইনি। আজ এতগুলো বছর পর যদিও তোকে ফিরিয়ে দিল, এইভাবে ফিরিয়ে দিল ভগবান। সবার কথা শুনে তখন মিনু বলে উঠল, তাহলে আমার রামু দাদা কোথায়? তুমি বলো না দাদা, আমার রামু দাদা কোথায় আছে? সে ভালো আছে তো? হ্যাঁ, একবার তার সাথে দেখা করতে চাই। সে কি আমাদের সাথে দেখা করতে চায় না? আমরা কি অপরাধ করেছি? এমন সময় নিলয় চক্রবর্তী ম্যানশনে প্রবেশ করে, আর মিনুর কথা শুনে নিলয় মিনুর দিকে তাকিয়ে থাকে, আর সে দেখে অনুভব অশোক বাবুকে বাবা বলে ডাকছে। অশোক বাবু বারে বারে রামুর কথা জিজ্ঞাসা করছিল। তখন নিলয় বলে উঠল, অনুভব, আজকেও চুপ করে থাকিস না, সত্যি কথাটা বলে দে। নিলয়, আমি তোকে বলছি তুই চুপ। এইভাবে সবার মনে মিথ্যা সঞ্চয় করে কোনো লাভ নেই অনুভব। সত্যিটা একদিন সবার সামনে আসবে, তাই যত পারে সবার সামনে আসবে ততই কষ্ট হবে সবার। তাই এখন সময় থাকতে সবাইকে সত্যিটা বলে দে। নিলয়ের কথা শুনে অশোক বাবু বলে উঠলেন, কোন সত্যি কথার কথা বলেছে ও? অনুভব, আমাকে বল বল আমাকে। তোকে তখনও অনুভব কিছুই বলতে চাইছিল না, তাই অশোক বাবু অনুভবের হাত তার নিজের মাথায় রাখে আর বলে, আমার দিব্যি, সত্যি কথা বল, রামু কোথায় আছে? তার তখন আর অনুভব মিথ্যে কথা বলতে পারল না। অনুভব তখন বলে উঠল, কর বাবা, রামু আর নেই। রামু আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। কথাটা শুনেই অশোক বাবু নিচে বসে পড়লেন আর বললেন, মানে? তারপর অনুভব সব ঘটনা সবাইকে খুলে বলতে লাগলো। আমাকে বাঁচানোর পর রামু যখন তার কাজের জন্য চলে যাচ্ছিল, আর আমি আমার গাড়ি খারাপ হয়ে যাওয়ার জন্য সেখানেই দাঁড়িয়েছিলাম, এমন সময় কারো চিৎকার আমি শুনতে পেয়েছিলাম। তারপর এগিয়ে এসে দেখি যে রামু রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। আমিও সামনে গিয়ে ওর মাথাটা আমার কোলে রেখে আমি বললাম, তোমার কিচ্ছু হবে না, আমি তোমার কিচ্ছু হতে দেব না। তখন আমার কথা শুনে রামু আমাকে বলে যে, আমার কাছে আর খুব বেশি সময় নেই, আমি তোমাকে একটা কথা বলে যেতে চাই। বলো। এই আমার বাবাকে তুমি কোনো দিনও জানতে দিও না যে আমি আর নেই। আমার খবর জানতে পারলে বাবা আর বাঁচবে না। বাবার হার্টের সমস্যা আছে,
প্রেস মেকার লাগানো হয়েছে। আমাকে কথা দাও যে তুমি আমার বাবাকে কোনোদিনও জানাবে না যে আমি আর নেই বলে। বলে রামু আমার কোলেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তারপর রামু শেষ কাজ মিটিয়ে আমি যখন রামুর কথা ভাবি যে এখন যদি চক্রবর্তী ম্যানশনে রামু কাজ করতে না যায় তাহলে এমনিতেই সবাই সবটা জেনে যাবে, তাই আমি রামুর কথা রাখতেই এখানে রামুর জায়গায় কাজ করতে চলে আসি। সব শুনে সবার চোখে জল চলে আসে। অশোকবাবু আর মিনু রামুর এমন কথা শুনে কান্নায় ভেঙে পড়ে। তারপর অনুভব তাদের সামলায় আর বলে, বাবা তুমি এতটা ভেঙে পড়ো না, আমি আছি তোমার সাথে। তোমার একটা ছেলে হারিয়ে গেছে তো কি হয়েছে, তুমি আরেকটা ছেলেকে ফিরে পেয়েছো, চলো তুমি আমার সাথে। অনুভবের কথা শুনে অশোকবাবু বলে উঠলেন, না, এই শহর আমার কাছ থেকে আমার রামুকে কেড়ে নিয়েছে। আমরা আর এই শহরে থাকবো না, চলে যাব আমরা আবার গ্রামে। আমার সহজ সরল রামুকে যদি আমি তখন কাজের জন্য এ শহরে না পাঠাতাম তাহলে আমার রামু আমার কাছে থাকতো। এই শহর আমার কাছ থেকে রামুকে কেড়ে নিয়েছে, তাই আমি আর এই শহরে থাকবো না। চল মা মিনু, আমরা গ্রামে ফিরে যাই। এই বলে অশোকবাবু আর মিনু চক্রবর্তী ম্যানশন থেকে বেরিয়ে গেলে অনুভব তাদের পথ আটকে ধরে। আর তখন অনুভব বলে উঠল, বাবা আমি তো এতগুলো বছর তোমাদের ছাড়াই থেকেছি, আজ আমি তোমাদের ফিরে পেয়েছি আর তুমি আমাদের ফেলে রেখে চলে যাবে, আমাকে আবার সেই অনাথ করে দেবে কেন বাবা? আমাকে তোমার রামুর মতো ভালোবাসতে পারবে না কেন? অনুভবের আবেগ জড়ানো কণ্ঠের কথা শুনে অশোকবাবু আর কিছু বলতে পারলেন না। অনুভবকে জড়িয়ে ধরলেন আর তখন অনুভব বলতে লাগলো, বাবা আর মিনু তোমাদের আমি কোথাও যেতে দেব না, তোমরা আমার সাথেই যাবে। এই বলে অশোকবাবু আর মিনুর হাত ধরে চক্রবর্তী ম্যানশন থেকে বেরিয়ে গেল। তবে বেরিয়ে যাওয়ার আগে অনুভব একবার স্নিগ্ধার দিকে তাকিয়ে দেখল। আর অনুভব তখন আলোক রঞ্জন বাবুকে প্রণাম করে বলে উঠল, আমি যদি এতগুলো দিন তোমাদের কোনো ক্ষতি করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। এই বলে অনুভব বেরিয়ে গেল। তখন স্নিগ্ধার মুখে কোনো কথাই ছিল না। স্নিগ্ধা তখন চেয়ে চেয়ে অনুভবের দিকে তাকিয়েছিল। অনুভব ঘর থেকে বেরিয়ে যেতেই স্নিগ্ধা দৌড়ে দরজার কাছে এলো আর সেখানে দাঁড়িয়ে দেখতে লাগলো। স্নিগ্ধা দেখতে পেল তাদের বাড়ির বাইরে বেশ কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে আর তাতে একে একে সবাই উঠে গেল। শেষে অনুভব তার পকেট থেকে সানগ্লাসটা বের করে চোখে পড়ে নিল। এরপর কেটে গেছে বেশ কিছুদিন। রাতের বেলায় ভালো করে ঘুমোতে পারে না স্নিগ্ধা। আসলে রামুর ওপর স্নিগ্ধার সন্দেহ বেশ অনেকদিন ধরেই হয়েছিল। তাই সেদিন ডিস্কো থেকে স্নিগ্ধাকে কে উদ্ধার করেছিল সেটার খোঁজ যখন স্নিগ্ধা করে তখন সে জানতে পারে অনুভব তাকে ডিস্কোর বদমাশ ছেলেগুলোর হাত থেকে বাঁচিয়েছিল। কিন্তু স্নিগ্ধা যখন বাড়িতে শোনে যে তাকে রামু বাড়িতে নিয়ে এসেছে তখন থেকে স্নিগ্ধার রামুর ওপর সন্দেহ হয়। কিন্তু স্নিগ্ধা কোনোদিন বুঝতেই পারেনি যে অনুভবই হলো রামু। আর এতদিন স্নিগ্ধা অনুভবকে মনে মনে ভালোবেসে গেছে, কিন্তু এখন আর কিছুই করার নেই। স্নিগ্ধা অনেক বড় ভুল করে ফেলেছে, যার কারণে অনুভব স্নিগ্ধাকে আর কখনোই ক্ষমা করবে না। সে কথা জেনেও একদিন স্নিগ্ধা অনুভবের কোম্পানিতে হাজির হয়। বেশ অনেকখানি সময় অপেক্ষা করার পরও যখন স্নিগ্ধা অনুভবের দেখা পায় না তখন স্নিগ্ধা এদিক সেদিক দেখতে থাকে। আর এমন সময় স্নিগ্ধার কারোর সঙ্গে ধাক্কা লাগে আর ভয়ে নিজের চোখ বন্ধ করে নেয়। আস্তে আস্তে স্নিগ্ধা যখন বুঝতে পারলো যে তাকে কেউ ধরে আছে তখন স্নিগ্ধা নিজের চোখ খুলে দেখে অনুভব তাকে শক্ত পোক্ত দুটো হাত দিয়ে জড়িয়ে ধরে আছে। মুহূর্তের মধ্যেই স্নিগ্ধা সে কথা বুঝতে পেরে সোজা হয়ে দাঁড়ায়। স্নিগ্ধা কোনো কথাই বলছিল না, তাই অনুভব কথা বলতে শুরু করলো আর বলে উঠল, তুমি এখনো কি করছো, কি ব্যাপার তোমার? স্নিগ্ধা তখনও কোনো কথা বলছিল না, তাই অনুভব সেখান থেকে চলে যেতে চাইলে স্নিগ্ধা বলে উঠল, আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। কিন্তু আমার কাছে তো এখন কথা বলার মতন সময় নেই। তখন স্নিগ্ধা বলে উঠল, আমি বেশি সময় নেব না, শুধু 5 মিনিট দিলেই হবে, প্লিজ, আমার কথা বলাটা খুব জরুরি।
স্নিগ্ধার কথা শুনে তখন অনুভব নিজের হাতে ঘড়ির দিকে তাকিয়ে বলে উঠল, ঠিক আছে, তবে মনে থাকে যেন শুধু 5 মিনিট, 5 মিনিটের বেশি একটা মিনিটও না। এরপর অনুভব তার নিজের কেবিনে স্নিগ্ধাকে নিয়ে যায়। স্নিগ্ধা চারপাশটা দেখে অবাকের ওপরে অবাক হয়। শুধু তার কোম্পানি বড় নয়, তার কেবিনটাও খুবই সুন্দর। আর যখন অনুভব বলল, হ্যাঁ তো কি যেন বলবে বলছিলে, স্নিগ্ধা তখন নিজেকে স্বাভাবিক করে বলে উঠল, ঠিক আছে, আসলে আমি কিভাবে যে কথাটা বলবো আমি বুঝতে পারছি না, তবুও বলছি। অনুভব, পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার সঙ্গে যে ব্যবহার করেছি তাতে আমি খুবই দুঃখিত। আমি মন থেকে ক্ষমা চাইতে এসেছি। তুমি তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দিও। দেখো স্নিগ্ধা, আমি প্রায় সময় খুব ব্যস্ত থাকি, তাই কে কি আমার সাথে কেমন ব্যবহার করছে তা নিয়ে ভাবার আমার একটু সময় নেই। তাই আমি তোমার কোনো ব্যবহারে বা কথায় আমি মনে রাখিনি। আমার কাছে ওই সব ফালতু কথা মনে রাখার মতন সময় নেই। তাই যদি আর অন্য কোনো কথা বলার থাকে তাহলে বলতে পারো, না হলে তুমি আসতে পারো। অনুভবের কথা শুনে স্নিগ্ধা হা করে তাকিয়ে থাকে। তাই অনুভব বুঝতে পারে যে তার আর কোনো কথা বলারই জায়গা নেই। তাই অনুভব বলে উঠল, আমার মনে হয় তোমার আর কোনো কথা বলার নেই, তাই আমি আসছি। আমার আসলে একটু খুব জরুরি মিটিং আছে। এই বলে অনুভব কেবিন থেকে বেরিয়ে যেতে চাইলে স্নিগ্ধা বলে, অনুভব, তোমাকে আমি যে কথাটা বলতে এসেছি সেটা হলো আমি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। স্নিগ্ধার কথা শুনে অনুভবের পা দরজা খুলতে খুলতে সেখানেই আটকে যায় আর বেশ কিছুক্ষণ ওভাবেই দাঁড়িয়ে থাকে। তারপর অনুভবের বেশ কিছু পুরনো কথা মনে পড়ে যায়। নিজেকে আবার সে স্বাভাবিক করে সামনের দিক থেকে পেছনের দিকে ফিরে অনুভব বলে উঠল, এইসব আবার কি? আমি সত্যি বলছি, আমি তোমাকে ভালোবাসি। অনুভব তখন তাচ্ছিল্যের হাসি হেসে বলে উঠল, তো এই কথাটা তোমার কখন মনে হলো যে তুমি আমায় ভালোবাসো বলে আমার আসল পরিচয় জানার পর থেকে? কি সুন্দর না, মানুষ কত তাড়াতাড়ি তার রূপ বদলে ফেলে। তবে আমি এইসব রূপ বদলে ফেলা লোকজনদের একদমই বিশ্বাস করি না। তাই তুমি আসতে পারো, আমার সময়ের অনেক দাম। এইভাবেই অনুভব বেরিয়ে গেল। স্নিগ্ধা অনুভবের পিছন পিছন যেতে গিয়ে অনুভবকে আটকানোর চেষ্টা করছিল। আর ঠিক তখনই নিলয় এসে স্নিগ্ধাকে আটকে দেয়। অনুভব যেতে যেতেই নিলয়কে বলে যায়, নিলয়, ম্যাডামকে অফিস থেকে বেরিয়ে যাওয়ার ব্যবস্থাটা একটু যত্ন সহকারে দেখিয়ে দিবি। আমার খুব জরুরি মিটিং আছে, আমি যাচ্ছি। ম্যাডামকে ভালো করে রাস্তা দেখিয়ে দিবি। তুই কনফারেন্স রুমে তাড়াতাড়ি আসবি। এই বলে অনুভব চলে যায়। অনুভবের এমন ব্যবহার দেখে স্নিগ্ধার চোখে জল চলে আসে। এরপর প্রতিদিনই স্নিগ্ধা অনুভবের অফিসে আসতে থাকে। অনুভব স্নিগ্ধাকে তার অফিসে আসতে দেখে রোজ, কিন্তু অনুভব স্নিগ্ধার সাথে কথা বলে না। স্নিগ্ধা নিজে কথা বলতে চাইলেও অনুভব স্নিগ্ধার কোনো কথাই শোনে না। সে স্নিগ্ধাকে পাশ কাটিয়ে চলে যায়। এরকমই একদিন স্নিগ্ধা অনুভবের পা আটকে ধরে অনুভব বেশ কিছুটা চিৎকার করেই বলে উঠল, এইসব বন্ধ করো, আমি তোমার নাটকে ভোলার ছেলে নয়। তাই এইসব বন্ধ করলে আমার মনে হয় তোমার জন্য ভালো হবে। এখান থেকে চলে যাও। না, আমি যাব না। তুমি যতক্ষণ না পর্যন্ত আমার কথা বিশ্বাস করবে আমি এখান থেকে যাব না। স্নিগ্ধার কথায় অনুভব এবার খুব রেগে যায় আর বলে ওঠে, সিকিউরিটি, তাড়াতাড়ি আমার সামনে এসো। তারপর সিকিউরিটি তাড়াহুড়ো করে অনুভবের সামনে এসে দাঁড়ায়। আর তখন অনুভব বলে উঠল, আমি কালকের পর থেকে এই মেয়েটাকে আমার অফিসে যেন আর না দেখতে পাই। কি মনে থাকবে নিশ্চয় আমার কথা? সিকিউরিটি একবার স্নিগ্ধার দিকে তাকিয়ে অনুভবকে বলে উঠল, ঠিক আছে। এই বলে অনুভব চলে গেল। তবে যাওয়ার আগে এক ঝলক স্নিগ্ধার দিকে তাকিয়ে গেল। অনুভব দেখল স্নিগ্ধার চোখে জল, কিন্তু আজ আর তার কিছুই করার নেই। তাই অনুভব যেতে যেতেই মনে মনে বলে উঠল, তোমাকে বুঝতে হবে, কাউকে কষ্ট দিলে সেই কষ্ট নিজেও ভোগ করতে হয়। তোমাকে কষ্ট পেতে হবে ঠিক যতটা কষ্ট আমি পেয়েছিলাম। স্যার চলুন ম্যাডাম। স্যার সিকিউরিটির কথা শুনে স্নিগ্ধা নিজের চোখের জল মুছে অফিস থেকে বেরিয়ে গেল।
অনুভব সেটা দেখলো। তারপর সকাল গড়িয়ে বিকেল হয়ে যায়, তারপর বিকেল থেকে সন্ধে। আর অফিস যখন সবার ছুটি হয় তখন অনুভব আর নিলয় অফিস থেকে বেরিয়ে বাড়ি ফেরার সময় লক্ষ্য করে স্নিগ্ধা অফিসের বাড়ি দাঁড়িয়ে আছে। অনুভব প্রথমে দেখে অবাক হলো, তারপর আবার মুখ ফিরিয়ে নিয়ে চলে গেল। স্নিগ্ধা সেটা দেখে দাঁড়িয়ে থাকে, লক্ষ্য করলো। অনুভব গাড়িতে চেপে বাড়ি চলে যায়, স্নিগ্ধা ওখানেই দাঁড়িয়ে থাকে। রাত যখন 8টা বাজে তখন অফিসের সিকিউরিটি গার্ড অনুভবকে ফোন করে আর বলে, সকালে যে ম্যাডামটাকে আপনি অফিস থেকে বেরিয়ে যেতে বলেছিলেন সেই ম্যাডামটা এখনো অফিসের বাইরে দাঁড়িয়ে আছে। মেঘের অবস্থা ভালো না, বৃষ্টি হতে পারে, কিন্তু উনি আমার কথা শুনছে না যখন, তখন আর বলার দরকার নেই, বৃষ্টি হলে চলে যাবে। এই বলে অনুভব ফোন কেটে দেয়। এরই কিছুক্ষণ পর মুষল ধারায় বৃষ্টি শুরু হলো আর জোরে জোরে বাজও পড়ছে। তখন অনুভবের মনে হলো স্নিগ্ধা কি চলে গেছে না এখনো আছে। এরপর অনুভব সিকিউরিটিকে ফোন করে আর জিজ্ঞাসা করে, সেই ম্যাডাম চলে গেছে নিশ্চয়ই। না না স্যার, উনি এখনো অফিসের বাইরে দাঁড়িয়ে আছে। কি এখনো দাঁড়িয়ে আছে? সিকিউরিটির কথা শুনে গাড়ির চাবি নিয়ে অনুভব বাড়ি থেকে বেরোতে গেলে মিনু জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছিস দাদা এই বৃষ্টি? খুব জরুরি কাজ আছে। হ্যাঁ, এখনই যেতে হবে। এরপর অনুভব আর কোনো কথা না বলে নিজের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। অফিসের কাছে এসে দেখে স্নিগ্ধা এখনো সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে। অনুভব গাড়ি থামিয়ে স্নিগ্ধার কাছে গেল আর বলে উঠল, তুমি কি পাগল হয়ে গেছো? এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ভিজছ, বাড়ি ফিরে যাও। অনুভবের কথা শুনে স্নিগ্ধা হাসতে লাগলো। তা দেখে অনুভব বলে উঠল, তুমি হাসছো কেন? কি হলো? আমার কথার উত্তর দাও। এরপর হঠাৎই স্নিগ্ধা জ্ঞান হারিয়ে ঢলে পড়ল আর তখনই অনুভব স্নিগ্ধাকে ধরে নেয়। বারে বারে অনুভব স্নিগ্ধাকে ডাকতে থাকলেও স্নিগ্ধার জ্ঞান আর ফেরে না। স্নিগ্ধার গায়ে হাত দিয়ে অনুভব বুঝতে পারলো স্নিগ্ধার খুব জ্বর এসেছে। তাই এই অবস্থায় কি করবে বুঝতে না পেরে অনুভব স্নিগ্ধাকে হসপিটালে নিয়ে আসে। হসপিটালে স্নিগ্ধাকে ভর্তি করার পর অনুভব স্নিগ্ধার বাড়িতে ফোন করে আর বলে, আমি অনুভব বলছি, আপনার মেয়ের খুব জ্বর, তাই ওকে আমি সিটি হসপিটালে ভর্তি করে দিয়েছি। আর যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে চলে আসুন। অনুভবের কথা শুনে আলোক রঞ্জন বাবু বলে উঠলেন, অনুভব, এই বৃষ্টির মধ্যে আমরা কিভাবে যাব বলো? এই বৃষ্টি একটু কমে এলেই আমরা চলে আসব, কিন্তু তোমার কাছে একটা অনুরোধ যে আমরা যতক্ষণ না পর্যন্ত হাসপাতালে পৌঁছাচ্ছি ততক্ষণ তুমি একটু থাকবে। এই বলে আলোক রঞ্জন বাবু ফোন কেটে দেয়। সিজলা দেবী নিজের মেয়ের জন্য উতলা হতে থাকলে আলোক রঞ্জন বাবু বলেন যে, চিন্তা করার কোনো দরকার নেই, হাসপাতালে অনুভব আছে। আর আমি যতটা অনুভবকে চিনেছি সে কিছুই স্নিগ্ধাকে ছেড়ে যাবে না, তাই নিশ্চিন্তে থাকতে পারো। আর ভগবানের কাছে একটা প্রার্থনা করো যে সকালের আগে যেন বৃষ্টি না থামে, তাহলে কি হবে? তোমার জামাই হতে পারে। এই কয়েকদিনে আমি স্নিগ্ধাকে দেখে বুঝেছি যে স্নিগ্ধা অনুভবকে ভালোবাসে। আর অনুভব শুধু তো স্নিগ্ধা ভালোবাসলেই হবে না, অনুভব তো আর স্নিগ্ধাকে ভালোবাসে না, তাই জোর করে কোনো কিছুই হয় না। কিন্তু আমার চুল পাকে এমনিতে ধরেনি, আমি মানুষ চিনতে শিখেছি। আর তোমাকে বলে রাখি, অনুভব অনেক আগে থেকে স্নিগ্ধাকে ভালোবাসে। হয়তো স্নিগ্ধা ব্যবহারের কথা মনে করে অনুভব স্নিগ্ধা থেকে দূরে সরে গেছে, কিন্তু যাকে ভালোবাসে তার থেকে কি বেশি দিন দূরে সরে থাকা সম্ভব? আমার এবারও তার ভালোবাসা স্বীকার করবে, তুমি দেখে নিও। অন্যদিকে অনুভব স্নিগ্ধাকে হসপিটালে ভর্তি করার পর ডাক্তার এখনো পর্যন্ত কিছুই বলেনি, তাই স্বভাবতই অনুভবের খুব চিন্তা হচ্ছে। এর কিছুক্ষণ পর ডক্টর এসে বল, ভয়ের কিছু নেই, বৃষ্টিতে ভেজার জন্য জ্বরটা এসেছে। আমরা ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, সকালের মধ্যেই পেশেন্টকে বাড়ি নিয়ে যেতে পারবেন। ডক্টরের কথা শুনে অনুভব হাফ ছেড়ে বাঁচল। তারপর স্নিগ্ধার কেবিনে এসে দেখলো স্নিগ্ধা ঘুমিয়ে আছে। অনুভব গিয়ে স্নিগ্ধার কাছে দাঁড়ায়, তারপর স্নিগ্ধার মাথায় হাত রেখে বলে উঠল, স্নিগ্ধা, তুমি খুব জেদি একটা মেয়ে। তুমি শেষ পর্যন্ত আমাকে তোমাকে ভালোবাসতে বাধ্য করলে। আমি তোমায় যেদিন প্রথম দেখেছিলাম সেই দিনই ভালোবেসে ফেলেছিলাম। তাও প্রতিবার তোমার থেকে এত অপমান সহ্য করেছি যে ধীরে ধীরে তোমার প্রতি আমার ভালোবাসা
কোথাও যেন সেই অপমানের চাপা পড়ে গেছিল। কিন্তু আর না, আমিও যে তোমাকে ভালোবাসি সে কথা আজ আমি তোমায় জানিয়ে দেব। এই কথাগুলো মনে মনে অনুভব বলতে থাকে, আর ওখানেই চেয়ারে বসে থাকতে থাকতে কখন যে সে ঘুমিয়ে পড়েছে সেটা অনুভব বুঝতেই পারেনি। কিছুটা সকাল হতেই স্নিগ্ধার ঘুম ভাঙে, আর অনুভবকে তার কাছে দেখে স্নিগ্ধার ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল। কিন্তু তারপর কিছু একটা ভেবে বিছানা থেকে নেমে একবার অনুভবের দিকে দেখে হসপিটালের কেবিন থেকে বেরিয়ে গেল। অনুভবের ঘুম ভাঙলে বিছানায় স্নিগ্ধাকে দেখতে না পেয়ে অনুভব ডক্টর, নার্স বলে চিৎকার করতে থাকে। অনুভবের চিৎকার শুনে একজন নার্স এসে বলল, ম্যাডাম তো চলে গেছে। চলে গেছে মানে? উনি বললেন উনি বাড়ি যেতে চান, তাই বাড়ি চলে গেছে। আমাকে একবারও আপনারা জানাবেন না এখন কোথায় গেল মেয়েটা? কি করে বুঝবো? আচ্ছা বাদ দিন, চলুন আপনাদের হসপিটালের বিলটা মিটিয়ে দিই। না স্যার, তার আর কোনো দরকার নেই, ম্যাডাম যাওয়ার আগে সব পেমেন্ট করে দিয়ে গেছে। কথাটি শুনে অনুভবের খুব রাগ হলো। তারপর আবার নিজেকে শান্ত করে চোখ বন্ধ করে একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে পকেট থেকে ফোনটা বের করে অনুভব আলোক রঞ্জন বাবুকে জিজ্ঞাসা করলেন, বলছিলাম আপনার মেয়ে কি বাড়ি ফিরে গেছে? ফিরেছে তো, কেন, কি হয়েছে? অনুভব আর কোনো কথা বলল না। ফোন কেটে সোজা চক্রবর্তী ম্যানশনে চলে আসে, আর বাড়ির দরজার সামনে স্নিগ্ধার নাম ধরে চিৎকার করতে থাকে। অনুভবের চিৎকার শুনে আলোক রঞ্জন বাবু আর সিজলা দেবী নিজেদের ঘর থেকে বেরিয়ে এলেন, আর অনুভবকে এতটা রেগে থাকতে দেখে আলোক রঞ্জন বাবু বলে উঠলেন, কি হয়েছে অনুভব, এইভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন? সেটা আপনার মেয়েকে জিজ্ঞেস করুন। সারা রাত আমি ওর জন্য চিন্তায় চিন্তায় পাগল হয়ে গেছিলাম, আর সুস্থ হতেই আমাকে না বলে বাড়ি ফিরে আসার সাহস হলো কোথা থেকে? আর তখনই স্নিগ্ধা ঘর থেকে বেরিয়ে এসে বলে, সে আমার জন্য আপনার মূল্যবান সময় নষ্ট হয়েছে, তার জন্য আমি সত্যি দুঃখিত। অনুভব তখন স্নিগ্ধার কাছে এসে বলতে লাগলো, তুমি বারে বারে আমার সাথে এমন কেন করো? আপনি ক্ষমা করবেন, আর কোনোদিন এমন কিছু করব না, আমি কথা দিচ্ছি। আরেকটা কথা, সামনের সপ্তাহে আমি বিয়ে করছি, আপনাকে বাড়ি থেকে নিমন্ত্রণ দিয়ে আসবো, সাথে সবাইকেও নিমন্ত্রণ দিয়ে আসবো, কিন্তু তাও আপনাকে আগে থেকে বলে রাখলাম। এই কথাগুলো বলে স্নিগ্ধা নিজের ঘরে চলে গেল। অনুভব আর কোনো কথা বলতে পারল না। চুপচাপ সে চক্রবর্তী ম্যানশন থেকে বেরিয়ে এলো। তারপর থেকেই অনুভব মন খারাপ করে বসে থাকে। এরপর মাঝে একদিন স্নিগ্ধা কার্ড নিয়ে সবাইকে নিমন্ত্রণ করে এসেছে, কিন্তু সেই কার্ড না স্নিগ্ধা দেখেছে আর না অনুভব দেখেছে। অনুভব রাগের মাথায় সেই কার্ড ছিঁড়ে ফেলেছে। অনুভবের এমন অবস্থা দেখে অশোকবাবু আর মিনু দুজনেই অনুভবকে বুঝিয়েছে, আর তাতে অনুভব স্নিগ্ধার সাথে কথা বলতে চেয়েছে, কিন্তু স্নিগ্ধা আর অনুভবের সাথে দেখাও করেনি আর কথাও বলেনি। এরপর সেই বিয়ের দিন আগত। স্নিগ্ধা কনের সাজে সেজে বসে আছে। স্নিগ্ধার মনে কোনো আনন্দ নেই আসে, আর সে দেখতে পায় অনুভব বরের বেশে তার বাড়ির দোরগোড়ায় দাঁড়িয়ে আছে আর গান গাইছে। এইসব দেখে স্নিগ্ধা খুবই অবাক, আর তখন স্নিগ্ধা বলে উঠল, এইসব করে আর কোনো লাভ নেই, আর কিছুক্ষণের মধ্যে আমার হবু বর তাদের লোকজন নিয়ে চলে আসবে, তাই আপনারা এখান থেকে। স্নিগ্ধার কথা শুনে অনুভব বলে উঠল, বর তো অলরেডি চলে এসেছে। যান মানেটা হলো আজকে সন্ধ্যায় বর আমি আর কোণে তুমি, এরপর চলো বিয়েটা আমরা করি। অনুভবের কথা শুনে স্নিগ্ধা বলে উঠল, কিছুতেই না। এইসব বলে স্নিগ্ধা ঘরের ভিতর চলে গেল। তা দেখে অনুভবও স্নিগ্ধার পেছন পেছন যেতে লাগলো। আর তখন আলোক রঞ্জন বাবু বলে উঠল, স্নিগ্ধা মা আমার, অনুভব তোকে সত্যি খুব ভালোবাসে, আর তোর অনেক আগে থেকে, ওকে তুই ফিরিয়ে দিস না। আলোক রঞ্জন বাবুর কথার পর অশোক বাবু বলে ওঠেন, হ্যাঁ স্নিগ্ধা মা, অনুভব তোমাকে খুব ভালোবাসে। সাথে মিনুও বলে উঠল, মধ্যে হ্যাঁ স্নিগ্ধাদি, দাদা তোমাকে অনেক ভালোবাসে, দেখবে দাদা তোমার কোনো অযত্ন হতে দেবে না। সবার কথা শুনে স্নিগ্ধা নিজের ঘরে চলে যায়। অনুভব সহ সবাই তখন অনেক চিন্তায় থাকে।
যে এবার স্নিগ্ধার সিদ্ধান্ত কি হবে। সবাই তখন বিয়ের আসরে স্নিগ্ধার জন্য অপেক্ষা করতে থাকে। বিয়ের লগ্ন বয়ে যাচ্ছে। পুরোহিত মশাই এবার বলে উঠল, কি ব্যাপার, বিয়ে হবে না নাকি? এইভাবে আর কতক্ষণ বসে থাকবো? পুরোহিত মশাইয়ের কথা শুনে সিজলা দেবী স্নিগ্ধার ঘরে গেল। বাইরে থেকে অনেকবার স্নিগ্ধাকে ডাকলো, কিন্তু স্নিগ্ধা কোনো উত্তরই দিল না। তাই এবার দরজায় টোকা দিতেই দরজা খুলে গেল। সিজলা দেবী ভিতরে গিয়ে দেখলো স্নিগ্ধা কোথাও নেই। তাহলে মেয়েটা গেল কোথায়? এরপর সিজলা দেবী বিয়ের আসরে এসে আলোক রঞ্জন বাবুকে আলাদা করে ডেকে নিয়ে গেল। বলছি শোনো না, স্নিগ্ধা ওর ঘরে কোথাও নেই। কি হবে এবার? মেয়েটা কি কাউকে কিছু না বলে এই বিয়ে থেকে বাঁচার জন্য পালিয়ে গেল? সিজলা দেবীর কথা শুনে আলোক রঞ্জন বাবু বলে উঠলেন, সেটা স্নিগ্ধা কিছুতেই করবে না। সে জানে এতে তার বাবা মায়ের সম্মান জড়িয়ে আছে, কিন্তু তবুও মেয়েটা গেল কোথায় সেটা আমাকে ভাবাচ্ছে। চলো দেখি স্নিগ্ধা কোথায় গেল। তুমি স্নিগ্ধাকে ফোন করেছিলে? হ্যাঁ করেছিলাম, কিন্তু বন্ধ বলছে। এবার আমার চিন্তা হচ্ছে স্নিগ্ধা কি এমন কাজ করতে পারে? না সিজলা, আমি আমার মেয়েকে চিনি, সে এমন কাজ কোনোদিন করবে না। আলোক রঞ্জন বাবু আর সিজলা দেবীকে কোনো বিষয় নিয়ে খুব চিন্তা করতে দেখে অনুভব সামনে এগিয়ে এলো আর জিজ্ঞাসা করলো, কি হয়েছে, কোনো অসুবিধা? অনুভবের কথা শুনে আলোক রঞ্জন বাবু আর সিজলা দেবী একে অপরের দিকে তাকিয়ে রইল। তা দেখে অনুভব বুঝতে পারলো নিশ্চয় কিছু একটা হয়েছে। তাই অনেক জোর করার পর সিজলা দেবী অনুভবকে বলে উঠল, আসলে স্নিগ্ধাকে আমরা কোথাও খুঁজে পাচ্ছি না। অনুভব কথাটি পুরো শুনে থমকে যায় আর মনে মনে ভাবে, স্নিগ্ধার অভিমান কি স্নিগ্ধার ভালোবাসার থেকেও বড়? এইভাবে স্নিগ্ধা চলে যেতে পারলো? অনুভবকে এমন চুপ করে থাকতে দেখে আলোক রঞ্জন বাবু বলে উঠলেন, কি ভাবছো অনুভব? আর তো ভাবার কিছুই নেই, স্নিগ্ধা এই বিয়েটা করবে না বলেই সে চলে গেছে। অনুভবের কথা শুনে আলোক রঞ্জন বাবু বলে উঠলেন, তুমি ভুল ভাবছো। স্নিগ্ধা কোনোদিন এভাবে সবাইকে ছেড়ে কোথাও যাবে না। সেখানে ওর বাবা মায়ের সম্মান জড়িয়ে আছে। আমার তো স্নিগ্ধা চলে যাওয়ার পিছনে অন্য কোনো কারণ আছে বলে মনে হয়। কি হয়েছে? আর কি করার থাকতে পারে বলুন? আর তো কোনো কারণ নেই। যে আমার সাথে বিয়েটা করতে চায় না তাই চলে গেছে। অনুভব কথাগুলো বেশ জোর গলায় বলতে লাগলে বিয়ের আসরে সবাই সেই সব কথা শুনে। আর তখন নিলয়, অশোকবাবু, মিনু অনুভবের কাছে এসে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। তখন অনুভব জানায় যে স্নিগ্ধা এই বিয়েটা করবে না বলে সবার আড়ালে এই বিয়ের আসর ছেড়ে চলে গেছে। কথাটি বলেই অনুভব বিয়ের মণ্ডপ ছেড়ে চলে আসতে গেলে হঠাৎ করেই অনুভবের ফোনটা বেজে উঠল। আর ফোনের রিসিভ করতেই ওপাশ থেকে কেউ একজন ছেলে বলে উঠল, কিরে, তোর বিয়ের কোণে নেই? কি ভাবছিস, পালিয়ে গেছে? কিন্তু তুই ভুল ভাবছিস, আমি ওকে তুলে নিয়ে এসেছি। তুই বলেছিলিস না সাহস থাকলে তোর সাথে সামনাসামনি লড়াই করতে? নে, আমি লড়াই শুরু করে দিয়েছি, এবার তোর পালা। এই বলে সেই ছেলে ফোন কেটে দেয়। আর তখন সবাই অনুভব চিন্টু বলে চিৎকার করে উঠল। সেই দেখে নিলয় সামনে এসে অনুভবকে জিজ্ঞাসা করলো। আর তখনই ওরা দুজনে সেখান থেকে বেরিয়ে গেল। এরপর নিলয় আর অনুভব বেরিয়ে গেল। স্নিগ্ধার ফোন ট্র্যাক করে তারা দুজনেই একটা অনেক দিনের ভাঙা বন্ধ ফ্যাক্টরির ভেতর এলো। বেশ কিছুক্ষণ ধরে চারিদিকে খোঁজাখুঁজি করেও স্নিগ্ধার কোনো খবর পেল না। সারা ফ্যাক্টরি তন্ন তন্ন করে খুঁজেও তারা স্নিগ্ধার যখন কোনো খোঁজ পেল না, তখন তারা সেখান থেকে বেরিয়ে আসতে গেলে অনুভব স্নিগ্ধার পায়ের জুতো দেখতে পায়। তারপর সেই জায়গায় কান লাগিয়ে শোনে যে মাটির নিচ থেকে কারোর গোঙানোর শব্দ শুনতে পাচ্ছে। তারপর চারিদিকে খুঁজতে থাকে নিচে যাওয়ার কোনো রাস্তা না কোনো রাস্তা তো নিশ্চয়ই থাকবে। তারপর তারা সেই রাস্তা দেখতে পায়। তারপর সেই রাস্তা ধরে নিচে নেমে অনুভব আর নিলয় দেখতে পেল যে স্নিগ্ধা একটা চেয়ারে বসিয়ে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। তারপর তারা দেখলো স্নিগ্ধার আশেপাশে অনেক লোক আছে। একে একে অনুভব আর নিলয় তাদের উপর হামলা করে সবাইকে আহত করতে থাকে। শেষে চিন্টু নিজের বাঁচার কোনো রাস্তা না পেয়ে স্নিগ্ধার মাথায় বন্দুক ঠেকিয়ে রাখে। অনুভব তা দেখে বলে উঠল, দেখ চিন্টু, তোর শত্রুতা আমার সাথে, ওকে কেন নিয়ে এসেছিস?
ওকে ছেড়ে দে। আমার কি মাথা খারাপ? তোর কি মনে হয় আমাকে পাগলা কুত্তায় কামড়েছে? আমি জানি ওই মেয়েটার মধ্যে তোর প্রাণভোমরা আছে। ওকে ছেড়ে দিলে তো তুই পাগল সিংহ হয়ে উঠবি, তখন তুই আমাকে শেষ করে ফেলবি। সেটা তো আমি হতে দিতে পারি না। অনুভব তখন নানা কথা বলে চিন্টুর মনটা অন্যদিকে ঘোরানোর চেষ্টা করে, আর তাতে অনুভব সফল হয়। আর ঠিক তখনই নিলয় চিন্টুর পিছনে এসে চিন্টুর হাত থেকে বন্দুকটা কেড়ে নেয়। আর তখনই পুলিশ চলে আসে। আসলে এই গোপন জায়গায় ঢোকার আগেই তারা দুজনে পুলিশকে সবটা বলে দিয়েছিল। পুলিশ এসে গুন্ডাদের নিয়ে যায় আর চিন্টুকেও নিয়ে যায়। নিয়ে যেতে যেতে অনুভবকে বলে উঠল, আমি আবার ফিরে আসব, তারপর তোকে শেষ করে ফেলবো। অনুভব চিন্টুর কথা শুনে বলে উঠল, আমি তোর জন্য অপেক্ষা করব। এবার আমার গাড়ির ব্রেক ফেল করিয়েছিলি, তারপর তখনও আমি তোকে খুঁজে পুলিশের হাতে দিয়েছিলাম। এইবারও পুলিশের হাতে তুলে দিলাম। যা, আরো কিছুদিন জেলের হাওয়া খেয়ে আয়। তারপর আর অনুভব চিন্টুর কথায় কান্না দিয়ে স্নিগ্ধার কাছে এসে দাঁড়ালো। অনুভব দেখলো স্নিগ্ধার তখনও ভালো করে জ্ঞান ফেরেনি। আসলে স্নিগ্ধাকে বাড়ি থেকে তুলে নিয়ে আসার সময় যে ক্লোরোফর্মটা দিয়ে স্নিগ্ধাকে অজ্ঞান করেছিল, সেই ক্লোরোফর্ম অনেকটাই স্ট্রং, তার জন্য স্নিগ্ধার এখনো জ্ঞান নেই। তাই অনুভব স্নিগ্ধাকে কোলে করে নিয়ে বাড়ি এলো। তারপর স্নিগ্ধার জ্ঞান ফিরলে অনুভব চলে যেতে চাইলে স্নিগ্ধা অনুভবের হাত ধরে টেনে বলে উঠল, কোথায় যাচ্ছ? আমাকে বিয়ে করবে না? স্নিগ্ধার কথা শোনার পরে অনুভব স্নিগ্ধার কাছে গিয়ে বলে উঠল, আপনার অনুমতি পেলেই বিয়ে সানাই আবার বেজে উঠবে। দিলাম অনুমতি। স্নিগ্ধার কথা শুনে সকলের মুখে হাসি ফুটে উঠল। তারপর খুব ধুমধাম করে অনুভব আর স্নিগ্ধার বিয়ে হয়ে গেল। বাসর ঘরে বসে সবাই আনন্দ ফুর্তি করছে, এমন সময় নিলয় বলে উঠল, অনুভব, তোর তো বিয়ে হয়ে গেল, এবার আমরাও বিয়ে ব্যবস্থা তোকেই দায়িত্ব নিয়ে করতে হবে। নিলয়ের কথা শুনে অনুভব বলে উঠল, তুই শুধু পাত্রীটা দেখে রাখ, বিয়েটা আমি দাঁড়িয়ে থেকে করিয়ে দেব। অনুভবের কথা শুনে নিলয় বলে উঠল, পাত্রী আমার দেখা আছে, কিন্তু তার জন্য তোর অনুমতি লাগবে। নিলয়ের কথা অনুভব কিছুই বুঝতে পারছে না, তাই সে বলে উঠল, পাত্রী যখন তোর পছন্দ তখন আর অনুমতির কি দরকার? আসলে মেয়ের বাড়ি অনেক বড় লোক, বিশেষ করে মেয়ের দাদার নিজের কোম্পানি আছে। পাত্রী দাদা কি করে আমার মতো ছেলের সাথে তার বোনের বিয়ে দিবে রাজি হবে? রাজি হবে না মানে? আলবাত রাজি হবে। তুই আর কিসে কম আছিস? চাইলে তুই নিজেও একটা কোম্পানি চালু করতে পারিস, তোকে আবার কেউ মানা করতে পারে? অনুভবের কথা শুনে নিলয় অনেকটা গদগদ হয়ে বলে উঠল, বলছিস তাহলে আমি পাত্রী হিসাবে খারাপ না? না না, একদম না। তুই তো সেরা। তোর মতো পাত্র পেলে যে কোনো বাড়ির লোক রাজি হয়ে। তাহলে তুই তোর বোনকে আমার হাতে তুলে দে। কথাটা ঠিক মতো না শুনে অনুভব বলে উঠল, হ্যাঁ, ওতে আবার জিজ্ঞাসা করার কি আছে? অনুভবের কথা শুনে নিলয় খুশিতে নেচে উঠল। আর কথাটি যখন অনুভব বুঝতে পারল, তখন অনুভব বলে উঠল, কি বললি তুই? আমার বোনকে মানে তুই মিনুকে? কথাটি বেশ গম্ভীর গলায় অনুভব বলে উঠল আর নিলয়কে তার সামনে ডাকলো। তখন ভয়ে ভয়ে নিলয় অনুভবের সামনে গিয়ে দাঁড়াতেই অনুভব খুশিতে নিলয়কে জড়িয়ে ধরল আর বলে উঠল, শালা, আমার চোখের সামনে থেকে আমার বোনের সাথে প্রেম করা হচ্ছে? করছি, তবে তুই রাজি থাকলে আমি এই বিয়েটা করব। নিলয়ের কথা শুনে অনুভব বলে উঠল, পাত্রীর দাদারা কোনোদিনও রাজি হয় না, তাদের রাজি করিয়ে নিতে হয়। পাগল শালা, প্রেম করে বলছে আমি রাজি থাকলে বিয়ে করবে। ইয়া কি হচ্ছে? এবার তুই বিয়ে করতে না চাইলেও আমি তুলে নিয়ে এসে তোর সাথে আমার বোনের বিয়ে দেব শালা। অনুভবের কথা শুনে নিলয় বলে উঠল, এটা কিন্তু অন্যায়। অন্যায়? কোনটা অন্যায়? এবার বল তুই, তারপর আমি তোকে দেখাচ্ছি।
এই যে তুই আমাকে শালা বলছিস, হিসাব মতো তুই আমার শালা হবি। আর তুই আমার সাথে এবার থেকে সম্মান দিয়ে কথা বলবি। সম্মান আবার কাকে? তোকে? বেশি চালাকি করলে আমার বোনকে তোর হাতে তুলেই দেব না, এই আমি বলে দিলাম। অনুভবের কথা শুনে নিলয় বলে উঠল, এই না না শালাবাবু, এমনটা করে না, তাহলে যে আমি চিরকুমার থেকে যাব। আর এমনটা আমি চাই না। প্লিজ প্লিজ, আমার উপর সদাই না হলেও আমার বিয়েটা হবে না। নিলয়ের কথা শুনে বাসর ঘরের সবাই হেসে উঠল। এর কিছুদিন পর নিলয় আর মিনুর বিয়ে হয়ে যায়। সবাই মিলে হাসি খুশিতে জীবন অতিবাহিত করতে লাগলো। প্রিয় শ্রোতা বন্ধুরা, গল্পটি এখানেই শেষ করা হলো। গল্পটি কেমন হয়েছে তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করুন, যাতে করে আমাদের প্রত্যেকটি নতুন নতুন গল্পের নোটিফিকেশান আপনাদের কাছে সবার প্রথম পৌঁছে যায়। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।